যে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা সরাসরি ক্লাসে চলে যাব। তার আগে আমি কিছু বিষয় আরেকবার বলে রাখি। প্রথমত হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটাতে আপনাদের অ্যাডমিশনের নন ডিপার্টমেন্টের পুরো কোর্সটা ফ্রি পরিচালিত হবে আগামী 2 মাস ধরে। এর মধ্যে আপনার যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর রুটিন পাবেন এই পেজেই। ক্লাস কোনো কারণে পোস্টপন্ড হয়ে গেলে সেটাও জানতে পারবেন এই পেজে। এছাড়া অন্য যাবতীয় যে কোনো রকম তথ্য এই পেজে পাবেন। তো সেক্ষেত্রে আপনারা কোনো কিছু জানার থাকলে এই পেজগুলোর যে ভিডিওগুলো দেখতেছেন এগুলোয় কমেন্ট করলেই হবে, বা অন্য যে কোনো পোস্টে আপনি কমেন্ট করে জানতে চাইলে আমরা এখান থেকে বলতে পারবো। এখন আমি আজকে কেমিস্ট্রি ক্লাস শুরু করবো আপনাদের। একটু আগে ফাহাদ স্যার বলে গেল আপনাদেরকে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 4টা পার্ট রয়েছে টোটাল নন ডিপার্টমেন্টে, আর টোটাল মার্ক ক্যারি করবে 150। 150-এর মধ্যে কেমিস্ট্রি একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টে প্রায় 40 মার্ক আপনাদেরকে ক্যারি করতে হবে। এই 40 মার্কের ক্ষেত্রে কেমিস্ট্রি পার্টটা দিয়ে শুরু করতেছি। এই পার্টটা যথেষ্ট জঞ্জাল অনেকের কাছে মনে হয়, কিন্তু বিশ্বাস করেন এই পার্টটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়। এবং আপনারা যদি ধৈর্য ধরে ক্লাসগুলো দেখতে পারেন, যতগুলো ক্লাস হবে ইনশাআল্লাহ আপনাদের বেসিক অনেকখানি ক্লিয়ার হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কেমিস্ট্রিতে আপনি এর আগে যা শিখেননি কখনোই আর কি, তা অনেক আরাম করে শিখতে পারবেন। তো আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন, তারা আমাকে কোনো কিছু জানার থাকলে বা প্রশ্ন করার থাকলে দয়া করে কমেন্ট করবেন। আমি একটু পরপর আপনাদের কমেন্টগুলো দেখার চেষ্টা করব। আমি পরিচয় দিইনি এতক্ষণও, আমি পরিচয় দিয়ে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ গোলাম রাব্বানি, ডাক নাম নিক্ত। আমি ডুয়েট থেকে বিএসসি কমপ্লিট করেছি, ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে। আর আমার পলিটেকনিক ছিল দিনাজপুর পলিটেকনিক, আমার বাসা হচ্ছে পঞ্চগড়। তা আমি শুরু করতে যাচ্ছি কেমিস্ট্রি ক্লাস আজকে। আমি একবার শুধু এর মধ্যে আপনাদের কমেন্টগুলো দেখতে চাই, কেউ কিছু জানতে চাইছেন কিনা। জি, আপনাদের কমেন্টগুলোর উত্তর দিয়ে নিচ্ছি, তারপরে ক্লাসে চলে যাব। যে কমেন্টগুলো আছেন, ইটি সুজন ভাই কমেন্ট করেছেন সিলেবাসটা দিলে ভালো হতো। হ্যাঁ, আমরা সিলেবাসটা দিয়ে দিব আপনাদেরকে। আমাদের তাছাড়া এই পেজেও আপলোড করা আছে সিলেবাসটা, আমরা সিলেবাসটা দিয়ে দিব। আপনি যেহেতু বলেছেন, সিলেবাসটা আমাদের রেডি করা আছে পুরোটা। এরপরে কমেন্ট করেছেন ইটি সুজন ভাই, আপনার বাসা পঞ্চগড়, ধন্যবাদ ভাইয়া। রাকিবুল হাসান ভাই, কোন রাইটারের বই পড়বো বললে ভালো হতো? আচ্ছা, একটা প্রশ্ন করেছেন যে কোন রাইটারে বই পড়তে পারেন। আসলে এই বিষয়টা, বইয়ের বিষয়টা মেনশন না করাই ভালো। এবং বলি আপনাদেরকে, আপনার যে বই মনে চায়, ভালো মনে হয়, সে বইই নেন। কন্টেন্টগুলো সাধারণত একই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে জিনিসগুলো আমি বা আমরা শেখাবো আর কি, আপনি এটার সাথে তাল মিলিয়ে সুন্দর করে বুঝে বুঝে যদি তুলতে পারেন বা রান করতে পারেন, আপনার জন্য অনেক উপকারে আসবে। আসলে বই কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, তামিম তালুকদার, জি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া, দোয়া করবেন। ভাইয়া কি বই কিনতে হবে? না, আপাতত আসলে বই আপনার না কিনলেও চলতেছে। হ্যাঁ, বই কিনা লাগবে না। শুধু প্রতিদিনের টপিকগুলো ক্লাস যেভাবে হবে, একটা খাতার একটা কলম নিয়ে বসেন, যা আলোচনা করবো বোর্ডে তুলবো, সুন্দর করে তুলবেন। আর যদি কোনো কারণে ভুলে যান, তাহলে তো পেজে ক্লাসটা থাকতেইছে, পরে আপনি দেখতেই পারতেছেন আর কি। আর রবিউল মজুমদার, যে অনেক দিন পর আপনাকে দেখলাম স্যার, 4th সেমিস্টারে একটা ক্লাস করছিলাম আপনার ইলেকট্রিক্যাল সার্কিটের মেশিনের। আচ্ছা, হ্যাঁ, আমি ইলেকট্রিক্যাল সার্কিটের মেশিনে কিছু ক্লাস নেওয়া ছিল। ভাইয়া কেমিস্ট্রি কোন বই কিনতে হবে না? আচ্ছা, দিনাজপুর পলিটেকনিক থেকে জয় একজন যুক্ত হয়েছেন। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছেন, স্যার আপনি আগে থেকে ধন্যবাদ। আচ্ছা, আমরা পরবর্তী কমেন্টগুলো পরে থেকে দেখব। এখন আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, কেমিস্ট্রি ক্লাস নেব। হ্যাঁ, প্রথমত বলে রাখি, কেমিস্ট্রি পুরো পার্টটা 4 ভাগে বিভক্ত। আমি কিন্তু অলরেডি কেমিস্ট্রি সাবজেক্টে ঢুকে গেছি। হ্যাঁ, কেমিস্ট্রি টোটাল সাবজেক্টটাতে মার্ক আছে 40। আর এই সাবজেক্টটাতে যদি আমরা ডিভাইড করি, তাহলে 4টা ভাগে ভাগ করা সম্ভব। একটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট, আমরা বলে থাকি, এটাকে আপনি চাইলে ভৌত পার্ট বলতে পারেন, ফান্ডামেন্টাল। একটা পার্টকে আমরা বলে হচ্ছে ম্যাথ পার্ট, এখানে সাধারণত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো থেকে থাকে। এরপরে একটা পার্ট হচ্ছে মেটাল অ্যান্ড নন মেটাল, এর বাংলা হচ্ছে ধাতু অ্যান্ড অধাতু। আরেকটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। বেসিক্যালি যদি ভাগ করার প্রয়োজন পড়ে, কেমিস্ট্রিটাকে অনেকেই 2 ভাগে ভাগ করে, একটা ইনঅর্গানিক আর একটা হচ্ছে অর্গানিক। তো ইনঅর্গানিকে হচ্ছে অজৈব পার্টটা পড়ে, এই পার্টটার ভিতরে ভৌত পার্ট, ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং মেটাল নন মেটাল পার্টটা পড়ে, আর এটা হচ্ছে অর্গানিক পার্ট। এই পার্টগুলোতে আসলে আগে মার্কেট ডিস্ট্রিবিউশন করা যেত খুব সহজে আর কি।
যেখান থেকে এত আসে, এখান থেকে এত, এখান থেকে এত, এখান থেকে এত আসে। কিন্তু এই 2-1 বছর ধরে মার্কের খুবই ভেরিয়েশন আসতেছে, যার কারণে কোন জায়গা থেকে কত মার্ক আসবে আমি এটা আর মেনশন করতেছি না। শুধু মনে রাখেন যে এই কয়েকটা পার্ট সম্মিলিত হবে মার্ক আসবে টোটাল 40। এবং এই যে ফান্ডামেন্টাল পার্টটা বলতেছি, এই পার্টটা মূলত বেসিক পার্ট। এই পার্টে সাধারণত একেবারে সাধারণ যে বিষয়গুলো জানাটা জরুরি দরকার, এই বিষয়গুলো ছাড়া ম্যাথ পার্ট, মেটাল কিংবা অর্গানিক কোনো পার্টে তেমন ভালো করা যায় না। এই পার্টটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্ট। তো এই জন্য এই পার্টটাতে গুরুত্ব একটু বেশি দিলে সুবিধা হয়, তাতে এটাও ভালো করে বোঝা যাবে এবং পরবর্তীতে এটা হেল্প হয়। তো আমি ফান্ডামেন্টাল পার্টটা শুরু করতে যাচ্ছি। ফান্ডামেন্টাল পার্টে বেশ কয়েকটা অধ্যায় আছে বা টপিক আছে। আমি এগুলোকে টপিক হিসেবে প্রথমত চিহ্নিত করি। আমি এখন থেকে আলোচনা যেহেতু শুরু করতেছি ক্লাস ওয়াইজ, তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে খাতা কলম নিয়ে বসে যেতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। প্রথমত কেমিস্ট্রি নিয়ে কিছু কথা বলে রাখি আগে। একসাথে প্রথম অধ্যায়ে ঢুকে যাব এবং সেই সাথে বেশ কিছু আলোচনা করে দেব। প্রথম অধ্যায়ের নাম দিচ্ছি আমি পদার্থ, বা এরকম বলতে পারেন পদার্থের গঠন ও অবস্থা। এটা হচ্ছে প্রথম অধ্যায়। বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে প্রথম অধ্যায়গুলোকে ডিনোট করা আছে। কোনো কোনো বইয়ে পাবেন যোজনী, তারপরে হচ্ছে কোনো কোনো বইয়ে পাবেন প্রতীক সংকেত যোজনী, কোনো কোনো বইয়ে অবশ্য পদার্থের অবস্থা শুধু দেয়া আছে এরকম আর কি। তো আসলে অধ্যায়গুলোর নাম নিয়ে কোনো বিষয় না, বরং টপিক ওয়াইজ যেভাবে জানতে হবে সেটাই মুখ্য বিষয়। এখান থেকে শুরু করতেছি। কেমিস্ট্রি পড়ার আগে একটা জিনিস একটু মাথায় রাখেন, সেটা হচ্ছে ভয় পাবেন না। আগে থেকে অনেক কঠিন, ভাই এটা বুঝি না, ওটা আসলেই ঝামেলা বাঁধে, এই জিনিস হয় না, বাকি জীববিজ্ঞান এটা দেন পারি কিন্তু কেমিস্ট্রি পারি না, আসলে এই বিষয়গুলো প্রথমত টোটালি ভুলে যান। চেষ্টা করেন যেখান থেকে আলোচনা করতেছি এখান থেকে ধরার। ওকে, আমরা প্রথমত জানতে চাচ্ছি যে পদার্থ কী জিনিস আসলে। এই পদার্থ সম্পর্কে জানতে আসার আগে একটা বড় প্রশ্ন আপনাদেরকে করে রাখি, বা আগে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে কেমিস্ট্রি আসলে আলোচনা করে কী নিয়ে, অ্যাকচুয়ালি আসলে কী নিয়ে এসে আলোচনা করে, এটা জানতে চাচ্ছে। তো ওভারঅল পুরো কেমিস্ট্রিকে যদি আমরা একখানে করি তাহলে সে যতগুলো বিষয় নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে প্রত্যেকটা পদার্থের, একেবারে এই বিশ্বে আপনি যা দেখেন এই বিশ্বের প্রত্যেকটা পদার্থের ইন্ডিভিজুয়াল যে কণিকাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে কেমিস্ট্রি। যেমন ধরেন এই বোর্ডটা, প্রশ্ন হচ্ছে এই বোর্ডটা কী দ্বারা তৈরি হইল, তো কেমিস্ট্রি ভাষায় এরা বলতেছে কার্বন দ্বারা তৈরি, ধরে নেন। এরপর ধরেন মাথার উপর একটা ফ্যান, এই ফ্যানটা কী দ্বারা তৈরি, তারা বলতেছে এটার নাম অ্যালুমিনিয়াম। এই আমার ভিডিওর জন্য এর পাশে লাইট চলতেছে, লাইটগুলো কী দ্বারা তৈরি, বলা হচ্ছে ভিতরে নাকি নাইক্রোম তার আছে, বুঝিয়েন। এরপর এখানে প্লাস্টিকের, এই আমার কলমটা দেখেন মার্কার, এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি, বলা হচ্ছে এখানে কার্বন আছে, বুঝিয়েন। সামনে একটা টিউবওয়েল দেখলেন, তারা বলতেছে এটা নাকি আয়রনের তৈরি। তাহলে ঘটনা এমন, কেমিস্ট্রির কাজ হচ্ছে আমাদের বিশ্বের যতগুলো পদার্থ রয়েছে এই পদার্থগুলো যদি আমরা ভেঙে ভেঙে ফেলি তাহলে এই পদার্থগুলো থেকে কোনো না কোনো মৌলের আন্ডারে আসবে। এই সাপেক্ষে কেমিস্ট্রিতে যেটা করা হলো সেটা হচ্ছে প্রথমত অনেকাকে 109টা মৌল, ধীরে ধীরে বাড়তে বাড়তে সেটা 111টা, ক্রমান্বয়ে 113, বর্তমানে 118টা মৌল রয়েছে কেমিস্ট্রি ভাষায়। এই মৌলগুলোর বাইরে তার মানে অন্য কোনো পদার্থ পৃথিবীতে নেই, এক্সিস্ট করে না। তার মানে আপনি পৃথিবীতে যাই দেখেন, আপনার সামনে দেয়াল, মাটি, আকাশ, বাতাস, বালুকণা, ধূলিকণা যা দেখেন সব কিছু এই ম্যাটেরিয়ালগুলোর অন্তর্ভুক্ত, এর বাইরে অন্য কোনো কিছু নেই। এটা কেমিস্ট্রি ভাষা। এখন কেমিস্ট্রি সম্পর্কে আমাদের শুরুতেই জানতে হলে আমরা চোখের সামনে কি দেখি, পদার্থগুলো দেখতে পাই। যেমন যা দেখতে পাচ্ছি সবকটা কিন্তু এক একটা পদার্থ। যেমন আমি নিজেও একটা পদার্থ, এই যেটা জামাগুলো পড়েছে পদার্থ, এটা একটা পদার্থ, বোর্ডটা একটা পদার্থ, এই যে ফোন দিয়ে ক্লাস নিচ্ছি এটা একটা পদার্থ, তাই কি না? তো সায়েন্টিস্টরা বলতেছে দেখেন আপনাদের সবার আগে জানা দরকার পদার্থ কী জিনিস। সায়েন্টিস্টরা বলতেছে এরকম। এখন আমরা যেহেতু ক্লাস নিচ্ছি আমি চেষ্টা করবো আপনাদের অনেক ভালো করে বোঝানোর জন্য। আপনাদের সাথে আমিও স্টুডেন্ট, আর ধরে নিচ্ছি এখানে সায়েন্টিস্টরা আছে। তো আমরা যেটাই বুঝবো না আমি আপনাদের হয়ে প্রশ্ন করবো সায়েন্টিস্টদেরকে, সায়েন্টিস্টরা যাতে আমাদেরকে উত্তর দেয়। সায়েন্টিস্টরা দেখেন প্রথমেই বলতেছে আমাদেরকে পদার্থ হচ্ছে যার ভর আছে, জায়গা দখল করে, বা আয়তন আছে বলা যেতে পারে, স্বাদ, গন্ধ কিংবা বর্ণ আছে, তাদেরকে বলা যেতে পারে পদার্থ।
যতগুলো কথা এখানে লেখা, যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন আছে, স্বাদ আছে, গন্ধ আছে কিংবা বর্ণ আছে, এদের সবাইকে কী বলা যেতে পারে? পদার্থ বলা যায়। যেমন দেখেন এই বোর্ডটার একটা কালার আছে, দেখেন বর্ণ আছে কিন্তু, পাচ্ছি আমরা। এখন এমন কিছু জিনিসপত্র ধরি যেগুলোর ভিতরে আমরা দেখবো জায়গা দখল করে কিন্তু ভর নাই। যেমন ধরেন আলো, এই আলো কিন্তু একটা জায়গা নিয়েছে, এখানে কিন্তু আলো পড়ছে, আলোটা জায়গা দখল করছে ঠিকই কিন্তু ভর নেই। এজন্য সায়েন্টিস্ট একটা কথা বলে রাখছে যে পদার্থ হওয়ার জন্য সবচেয়ে ম্যান্ডেটরি ফ্যাক্ট হচ্ছে তার অবশ্যই ভর থাকতে হবে, ভরটা থাকাই লাগবে, মাস্ট। এরপরে সায়েন্টিস্টরা বিভক্ত করলো পদার্থকে 3 ভাগে। এক ধরনের পদার্থের নাম দিল কঠিন পদার্থ, এক ধরনের পদার্থের নাম দিল তারা তরল পদার্থ, এক ধরনের পদার্থের নাম দিল তারা বায়বীয় পদার্থ। আর পদার্থের ক্ষেত্রে তো শুরুতেই বলে দিছে যে যার ভর আছে, জায়গা দখল করে, স্বাদ গন্ধ বর্ণ আছে, এরা নাকি পদার্থ। তো এখন কঠিন পদার্থ কারা হবে? সায়েন্টিস্টরা বলতেছে এরকম যে পদার্থগুলোর অবস্থানের পরিবর্তনে আকার বা আয়তনে পরিবর্তন হয় না, এই বিষয়টা একটু খেয়াল করেন। আপনারা এর আগে কঠিন পদার্থ সংজ্ঞা অনেকে পড়ে থাকতে পারেন, সাধারণ বিজ্ঞানে বা অন্য যে কোনো জায়গায় পড়তে পারেন। এখন নতুন করে যে সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞাটা ভালো করে শুনে রাখেন, এটা একটা শর্ত। কঠিন পদার্থ আমরা যে কোনো পদার্থকে কঠিন বলবো কোন শর্তে? ওই পদার্থটার অবস্থানের পরিবর্তনে যদি আকার কিংবা আয়তনের পরিবর্তন না হয়। অবস্থানের পরিবর্তন মানে কি? অবস্থা চেঞ্জ করবো। হাতে আছে, ধরেন আমার হাতে আছে এই কলমটা, তো আমরা জানতে চাচ্ছি সায়েন্টিস্টদের কাছ থেকে যে এটা কোন পদার্থ। সায়েন্টিস্টরা বলতেছে এটা কঠিন পদার্থ। আমরা যদি জানতে চাই কীভাবে, সায়েন্টিস্টরা বলতেছে এটার অবস্থানের পরিবর্তন করেন। তার মানে আমার হাতে আছে, এটাকে উপরে উঠাই দিলাম, আবার হাতে ধরলাম, এটাকে আমার পকেটে রাখি, এটাকে ফ্লোরের উপর রাখেন, এটা একটা বাটিতে রাখেন, আপনি যেভাবে রাখেন না কেন দেখবেন এই যে কলমটা যেরকম দেখতে, এখানে একটু ফাঁকা, তারপর এখানে একটু চিকন, এখানে একটু মোটা, তারপর এখানে যা দেখতেছেন হুবহু সেরকমই আছে। এই জিনিসটাকে বলা হচ্ছে আকার। এক কথায় এটা দেখতে যেমন, সেটাকে আমরা আকার কিংবা আকৃতি বলতে পারি। 2 নম্বর হচ্ছে আয়তনে কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তন যা আছে তাই রয়ে গেছে, সেক্ষেত্রে এটাকে বলা যাবে কঠিন পদার্থ। ওকে, তরল পদার্থের কাছে আসি। বলা হচ্ছে যে পদার্থগুলোকে অবস্থানে পরিবর্তন করলে আকার পরিবর্তন হবে, আকারের টিক চিহ্ন দিলাম, খেয়াল করিয়েন, আর আয়তনটা পরিবর্তন হবে না, সেটাকে বলা হচ্ছে তরল পদার্থ। কী রকম? এই যে দেখেন কলমটা ছিল, এবার 1 গ্লাস পানি নিয়ে আসে, নিয়ে আসার পর যদি 1 গ্লাস পানিকে আবার এভাবে উপরে উড়ায় মারি এটার মতো করে, কী হবে বলেন তো? পানিটা উপরে চারদিকে ছড়িয়ে যাবে। ফ্লোরে যদি ঢেলে দিই চারদিকে ছড়িয়ে যাবে। একটা বাটিতে দিলে, বাটিটা বা একটা প্লেটে ঢেলে দিলে, একটা প্লেট যেরকম সেরকমভাবে চারদিকে ছড়িয়ে পড়লো। তার মানে বারবার সে আকার কিংবা আকৃতি পরিবর্তন করতেছে, অবস্থানের পরিবর্তন, আকারের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, আকারের পরিবর্তন। কিন্তু আমরা যখন একে প্লেটে ঢেলে দিচ্ছি, এই প্লেটটাকে 1 গ্লাস পানিকে যদি আবার গ্লাসে নেই, কিংবা 1 গ্লাসের ভিতর যে আয়তন ছিল, আয়তন কিন্তু প্লেটে ঢালার পর একই আছে। তার মানে তরল পদার্থ হওয়ার শর্ত হচ্ছে অবস্থানের পরিবর্তনে আকারের পরিবর্তন হবে কিন্তু আয়তনের পরিবর্তন হবে না। ওকে, এবার আসেন বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ হচ্ছে যে পদার্থগুলোর অবস্থানের পরিবর্তনে আকার পরিবর্তিত হয়ে যাবে এবং আয়তনের পরিবর্তন হয়ে যাবে, তাহলে সেটাকে বলা হবে বায়বীয় পদার্থ। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি এখন যে রুমে আছি বা তুমি এখন যে রুমে আসো, এই রুমের একটা কর্নার চিন্তা করো। এই কর্নারে একজন বডি স্প্রে গায়ে দিল, দেখা গেল অন্য কর্নারে তুমি আসো, তুমি গন্ধ পাইলা। প্রশ্ন হচ্ছে গন্ধ পাচ্ছি কোত্থেকে? প্রশ্ন এটা আমাদের প্রশ্ন, সায়েন্টিস্টকে করা হলো যে গন্ধ পাচ্ছি কেন? সায়েন্টিস্টরা বলতেছে দেখেন এই যে পদার্থ দেখতেছেন, পদার্থ, ওর গায়ে পদার্থ মাখছে, এই পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্বাদ গন্ধ বর্ণ, এই যে গন্ধটা দায়ী। তার মানে এই যে ঘরের একটা কর্নার, এই কর্নার থেকে গন্ধ ছুটে 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 এখানে আসছে, তাই কিনা? তার মানে যেখান থেকে দেয়া হলো এখান থেকে যদি এইখানে আসে, তাহলে আয়তন আগে যা ছিল তা নাই, থাকলে তো এত 2-4 দিকে ছড়াই যেত না। তার মানে আয়তনে পরিবর্তন হয়ে গেল। 2 নম্বর আকৃতি কেমন ছিল? ধরো বডি স্প্রে যদি হয়, আমি হাতের মধ্যে যদি স্প্রে করে দিই, কেমন হয়? লিকুইড নলে গ্যাসিও, তাই তো? তো ধরো লিকুইড ধরে নিচ্ছি বোঝার জন্য, আর কিন্তু দেওয়ার পরে দেখলো হাতটা ভিজে গেল, এই সামান্য একটু জায়গা দখল করলো। একটু পরে হাতটাতে ধরে থাকো, 2-3 মিনিট পর দেখো হাতে কোনো রকম লিকুইড নাই, কই গেল?
পুরো রুম ছড়া গেছে, তার মানে আকৃতিটাও ঠিক নাই। তাহলে গ্যাসীয় পদার্থ আমরা বলবো কোন শর্তে? যদি তোমাদেরকে এখনই প্রশ্ন করি যে পদার্থ কাকে বলা হচ্ছে, বলা হবে এরকম, পদার্থ যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন, স্বাদ, গন্ধ, বর্ণ থাকবে, তারাই পদার্থ। 3 প্রকারের হয়, কঠিন, তরল, বায়বীয়। কঠিন হবে কোন শর্তে? অবস্থানের পরিবর্তনে আকার, আয়তন কোনোটাই পরিবর্তন হবে না। তরল অবস্থানে পরিবর্তন করলে আকারে পরিবর্তন হবে, আয়তন না। বায়বীয় পদার্থের ক্ষেত্রে অবস্থানে পরিবর্তন করলে দুটোই পরিবর্তিত হবে। এগুলো হচ্ছে মূলত মেইন শর্ত। বোঝা গেল? এটা গেছে মূলত পদার্থ এবং পদার্থের ক্লাসিফিকেশন। ওকে, আমরা এখন আরেকটু সামনে যাব। আজকে প্রথম দিন হওয়ার কারণে আমি বেশ কিছু বেসিক বিষয় আপনাদের সাথে আলোচনা করব। বিষয়গুলো একটু ছেড়ে ছেড়ে মনে হবে যে, বা আমি পরবর্তী ক্লাসে এসে সবগুলোকে আবার লিঙ্ক আপ করে দিব, অথবা আজকে ক্লাসে যখন শেষ হবে একটা সামারি টেনে দিব সুন্দর করে। তবে প্রথমের দিকে আপনাদের এই বিষয়গুলো একটু মাথায় ঢুকানোর জন্য আমি একটু এদিক সেদিক করে আলোচনা করে নিচ্ছি। আমরা যে পদার্থের কথা বললাম, এই পদার্থ নিয়ে আরেকটু আলোচনা করে আসেন এই পদার্থগুলো কঠিন, তরল, যে গ্যাসীয় দেখলাম, এদেরকে পরিবর্তন করতে পারি কিনা। কঠিন, তরল, গ্যাসীয়, এদেরকে পরিবর্তন করা যায় কিনা। এই যে গ্যাসীয় বলতেছি, গ্যাসীয়টা আরেকটার নাম হচ্ছে বায়বীয়। ওকে, গেল। এবার এই টপিকে আসার আগে একটুখানি নিজেদেরকে জিজ্ঞেস করে নেই। সায়েন্টিস্টরা তো আমাদেরকে কঠিন, তরল, গ্যাসীয় পদার্থ চিনাইলো, তাহলে আমাদের প্রশ্ন হওয়া উচিত যে আচ্ছা, কঠিন, তরল, গ্যাসীয় ছাড়া কি অন্য কোনো ধরনের পদার্থ পৃথিবীতে নাই? সায়েন্টিস্টরা বলতেছে হ্যাঁ আছে একটা পদার্থ, সেটার নাম হচ্ছে মিশ্র। যেমন ধরেন আমি যদি আমার কথা জিজ্ঞেস করি যে আমি কোন পদার্থ, এখন আমার ভিতরে তো ধরেন আমাকে যদি জায়গা চেঞ্জ করেন, তাহলে দেখেন এই যে হাতে একটু নরম আছে, কিন্তু হাতটা চাপ দিলে ভিতরে ঢুকে যাচ্ছে, তার মানে আয়তন চেঞ্জ হচ্ছে, আকার চেঞ্জ হচ্ছে। তার মানে যেসব পদার্থের ক্যারেক্টার এমন হবে, না কঠিনের মতো না তরলের মতো, মাঝখানে যদি হয়ে যায়, তাহলে বুঝবেন এগুলো হচ্ছে মিশ্র পদার্থ। যেমন আমি একটা মিশ্র পদার্থ কীভাবে বুঝবেন? হাড্ডিগুলো ধরে নেন হচ্ছে কঠিন পদার্থ, তারপরে হচ্ছে গ্যাসীয় পদার্থগুলোকে গ্যাস ধরে নেন, আর তরল পদার্থ যেহেতু আছে বা একাধিক পদার্থ মিশ্রিত হলেই সেটাকে আমরা মিশ্র পদার্থ বলতে পারবো। গেল। এবার আসেন এই 3টা স্টেজে পরিবর্তন করা যায় কিনা। মানে আমরা চাচ্ছি একটা কঠিন পদার্থ আছে, ধরেন এটা কঠিন পদার্থ আমার কাছে, এটাকে তরল করতে পারবো কিনা, এটাকে তরল থেকে গ্যাসীয় করতে পারবো কিনা। সায়েন্টিস্টরা বলতেছে হ্যাঁ পারবেন, এবং সেটা শুধুমাত্র পারা যাবে বাই চেঞ্জ অফ টেম্পারেচার, মানে তাপমাত্রা পরিবর্তন করতে হবে। যেমন একটা খুবই সহজ এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি এক গ্লাস পানি রাখছেন, তো এই পানি নিয়ে একটু অবজারভেশন করে আসি চলেন। প্রথম দিন বলে কথা, আমি বেশ কিছু গল্প করবো আপনাদের সাথে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানিকে ফ্রিজে রেখে আসলাম, আপনাদের একজনকে বললাম যে ফ্রিজে রেখে আসেন, তো আসলে 4-5 ঘন্টা পর দেখা গেল যে এই গ্লাস থেকে পানি ঢালার পর পানি আর নাই, এটা বরফ হয়ে গেছে। এরকম কিছু একটা হয়েছে, এটার নাম যে বরফ আমরা এখনো জানি না, বাট এটা দেখলাম যেরকম কিছু একটা হয়ে গেছে। যাই হোক, কিছু একটা হলো, তো দুটার মধ্যে পার্থক্য করতে বললাম, তো আপনারা বললেন যে এটা তো নরম ছিল একটু আগে, এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করা যাচ্ছিল, সমস্যা হচ্ছিল না। কিংবা এই পানির গ্লাসটা যদি আমি একজনকে ধরো ছিটে দিই, তো একজন সামনে আছে, পানির গ্লাসটা নিয়ে ঝাপটা দিলাম জোরে একটা, তাহলে যে পরিমাণ ব্যথা পাবে, আমি যদি এই পানিটাকে 4-5 ঘন্টা ফ্রিজে রাখার পর বরফ করি, এই বরফ দিয়ে যদি আবার ঝাপটা মারি, ধরেন এই বরফটা হাতে নিয়ে মাথা ঢিল মারলাম একটা, তাহলে আগে যে পরিমাণ ব্যথা পেত তার থেকে অনেক বেশি ব্যথা সেবার পাবে, ঠিক কিনা? এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে কেন? বা আমরা এভাবে ক্রিটিক্যালি একটা কাজ করতে পারি, দেখেন এরকম আর কি, ধরেন পানিটাকে আমি জিজ্ঞেস করি যে ভাই আপনাকে তো রাখছিলাম পানি হিসাবে, তা আপনি এরকম ভাই ব্যথা দিলেন কেন? একটু আগে তো পানি ছিলেন, তখন তো ব্যথা দেন নাই। তো পানি কি বলবে যে ফ্রিজের কাছে যান। ওকে, ফ্রিজের কাছে গেলাম, ফ্রিজ বলতেছি ভাই কি করছেন বলেন তো, একটু আগে তো পানি দিয়ে কোনো ব্যথা পাইনি, কিন্তু এবার কিছু একটা করছেন যেটা তো অনেক ব্যথা পাইলো সে। ফ্রিজ বলতেছে আমি কিছুই করতে পারি না, শুধু টেম্পারেচার ধরে নেন আগে ছিল ধরেন 5 ডিগ্রি সেলসিয়াস, আমি এটাকে নিচে নামায় -15 ডিগ্রি সেলসিয়াস করে দিয়েছি। তার মানে ফ্রিজ শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ করছে 20 ডিগ্রি সেলসিয়াস, 5 থেকে -15। ফ্রিজ কিন্তু আর কিচ্ছু করে না, কিছু করতে পারেও না। বোঝা গেল যে পানি একটা পদার্থ, সেটা তরল, আমরা পরে দেখতেছি, এখান থেকে টেম্পারেচার কমাইলেই সেটা একটা কঠিন পদার্থে রূপান্তরিত হচ্ছে, এটা হয়ে গেছে বরফ। এখন আসেন এই বরফ যে কঠিন পদার্থ, এটা আপনারা বুঝতেই পারতেছেন, পানি তরল পদার্থ যেহেতু আকারে পরিবর্তন করতেছে, আমি একটু আগে এক্সাম্পল দিলাম। এবার এই বরফ এভাবে যদি আপনি রেখে দেন, বরফটা যদি গলে না যায়, তাহলে আপনি যেভাবে উল্টায় পাল্টা যেভাবে রাখবেন দেখবেন শেপ ঠিকই আছে, তার মানে সে অলরেডি কঠিন পদার্থে রূপান্তরিত হয়েছে। এবার আসেন এই বরফটাকে যদি আমরা কিছুক্ষণ আবার গ্লাসে রেখে দিই নর্মাল টেম্পারেচারে, দেখবো যে টেম্পারেচার এখন কত, ধরেন এই রুমের টেম্পারেচার আমি যেখানে আছে প্রায় 26 ধরে নেন বা 27 ধরে নেন, তাহলে একটু পরে কী হবে, বরফটা আবার গলে পানি হয়ে যাবে, ঠিক কিনা? পানি হয়ে গেল, তার মানে কি টেম্পারেচার চেঞ্জ, তো পানি হয়ে গেল, তরল পদার্থ হয়ে গেল।
ধরেন এই গ্লাস পানিটাকে এখন আমি একটা পাতিলে দিলাম, গ্যাসের একটা চুলায় দিয়ে বললাম একজনকে হিট করো, হিট করা শুরু করলো, দেখলো যে 4-5 মিনিট 10 মিনিট পরে এসে কোনো পানি নেই পাতিলে। পাতিলটাকে তো জিজ্ঞেস করা যায় যে আপনি পানি ছিল, পানি কই গেল? পাতিল বলবো আমি কি জানি, এখন জিজ্ঞেস করেন। দেখো দেখা গেল যে উপরে এই পানি, আমরা ধরে এরকম যেটা ঢাকনি দিয়ে রাখি, তাহলে দেখা যাবে পানিটা উপরে বাষ্পীভূত হয়ে পানিটার দিকে এসে চলে আসছে। এই যে মাঝের যে রাস্তা, এই রাস্তাটা বাষ্পীভূত না হলে সে যেতে পারতো না, কারণ রাস্তা নেই এখানে যাওয়ার। তার মানে পানিটা গ্যাসেও কিংবা বাষ্পে পরিণত হয়ে গেছে। তো এই আগুনটাকে জিজ্ঞেস করলে সে বলবে যে আমি টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস প্লাস করে দিয়েছিলাম, সে বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে গেছে। তাই কিনা বলেন? আমি এই এক্সাম্পলটা দ্বারা যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমরা যে একটু আগে কঠিন, তরল এবং গ্যাসের কথা বললাম, এই কঠিন, তরল, গ্যাসীয় এই পরিবর্তনটা আমরা করতে পারি। এই পরিবর্তনটা যেভাবে করা যায় সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা পরিবর্তনের সাপেক্ষে। তার মানে পদার্থ 3 প্রকার পেলাম, কঠিন, তরল, গ্যাসীয়, এবং এটা পেলাম যে পদার্থগুলোকে আমরা চাইলেই টেম্পারেচার পরিবর্তন করে এক স্টেজ থেকে, অর্থাৎ এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিতে পারি। এবার এই যে কঠিন, তরল, গ্যাসীয় 3 প্রকারের পদার্থ বলতেছি, আসলে এটা 3 প্রকারের যে পদার্থ বলছে এটা ভুলে যান, বরং বলতে হবে পদার্থের অবস্থা তাহলে 3টা, এবং এই অবস্থা কেমন হবে সেটা ঠিক করে দেয় টেম্পারেচার। আমি তোমাদের একটা বড় মানের গল্প বলি এখন, শোনো। মনে করেন আজকে আমাদের বাংলাদেশের তাপমাত্রা কত? ধরেন আপনি যে এলাকায় আছেন 26-27 ধরে নেন অন এভারেজ। আচ্ছা, এখন সুইজারল্যান্ডের তাপমাত্রা কত ধরেন, বা নরওয়ে, সুইডেনের তাপমাত্রা কত, বা দুবাইয়ের তাপমাত্রা কত? একদিকে অনেক বেশি, একদিকে অনেক কম মনে করেন আর কি। তো ধরেন কাল থেকে পুরো পৃথিবীর টেম্পারেচার -200 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, ধরে নেন আর কি। প্রশ্ন হচ্ছে কি হবে? দেখবেন যে আমাদের আসলে এত ডিগ্রি সেলসিয়াস লাগবেই না, ধরে নেন -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কালকে থেকে সারা পৃথিবীর বা বাংলাদেশের, আপনি যে জায়গায় আছেন এখানকার টেম্পারেচার। তাহলে দেখবেন আপনার সামনে থাকা পুকুরের পানি আর পানি নেই, এটা বরফ হয়ে গেছে। আপনি তেল রাখছেন ধরে একটা বোতলে, তেল আর নাই, বরফ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তারপরে আপনার যে স্টেজ, এক কথায় সোজা কথা, এই পৃথিবীর যে ফেস, পৃথিবীর যেটা অবস্থা এখন বিদ্যমান যা আছে, এটা যদি আমরা বলি যে এটা কেমন আছে, তাহলে শুধু নির্ভর করবে তাপমাত্রার উপর। ওই যে বললাম একটু আগে, সুইজারল্যান্ড, সুইডেনের, নরওয়ের কি ঘটনা সেটা টেম্পারেচার ঠিক করে দিচ্ছে, আবুধাবির কি ঘটনা বা দুবাইয়ের কি ঘটনা সেটা টেম্পারেচার ঠিক করে দিচ্ছে। তার মানে প্রত্যেকটা কেমিস্ট্রির বিষয় অলওয়েজ মনে রাখতে হবে ডিপেন্ডস অন টেম্পারেচার, তাপমাত্রার উপর। এটা এখান থেকে মনে রাখবে একটু। ওকে, আমি একটু সামনে যাবো, তার আগে একটু কমেন্টগুলো তোমাদের চেক করে আসি, কেউ কোনো কমেন্ট করেছেন কিনা বা কেউ কিছু জানতে চেয়েছেন কিনা। তার আগে একটু বলে রাখি, কেমিস্ট্রি ক্লাস হচ্ছে আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে বা কারো বন্ধুবান্ধব থাকতে পারে, সেজন্য আপনারা চাইলে শেয়ার করে দিতে পারেন, সকলে দেখার সুযোগ করে দিতে পারেন। তানভীর আহমেদ বিপ্লব, আপনার ক্লাসগুলো মিস করি, আরেকবার সুযোগ দেন নাকি? আচ্ছা ভাই, আপনাকে সুযোগ দেওয়া হলো। তামিমা তাম্বি, পঞ্চগড়ে দেবীগঞ্জে আমার বাসা, দেবীগঞ্জ উপজেলা। আসসালামু আলাইকুম, অনেকদিন পর আপনাকে দেখলাম স্যার, 4th সেমিস্টার থেকে একটা ক্লাস করছিলাম আপনার। আচ্ছা আচ্ছা, জি ভাই, আপনার মেসেজগুলো দেখছি এগুলো। ভাই, কেমিস্ট্রিতে ম্যাথ কত মার্কের আসে? একজন প্রশ্ন করেছেন, শরীফ হাসান। কেমিস্ট্রিতে ম্যাথ সাধারণত আসে, যেমন এবার এসেছিল 6 মার্কের, 2টা অঙ্ক ছিল, 3 করে 6 ছিল আর কি। তো প্রত্যেকবার এরকম আসে না, এর আগের বার আবার 3 মার্কের এসেছিল আর কি। তার আগে ম্যাথ সম্ভবত 4 মার্কের এসেছিল। ম্যাথ সাধারণত আসেই প্রত্যেকবার একটু একটু করে, তো আপনি ধরতে পারেন মিনিমাম 2-3, ম্যাক্সিমাম 8ও ধরতে পারেন, বলা যায় না আর কি। আর আপনি যে ডিপার্টমেন্ট ওয়াইজ পরীক্ষা, তো ধরেন 2 দিনে পরীক্ষা হচ্ছে এখন আমাদের ভার্সিটিতে। তো প্রথম দিন যখন পরীক্ষা হয়, ধরেন 2 টাইমে পরীক্ষা হচ্ছে, তো সকালবেলা দেখা গেলো যে ম্যাথ 2টা আসছে, ধরে নেন সকালবেলা ধরেন সিভিলের পরীক্ষা হলো, আর্কিটেকচারের পরীক্ষা হলো, 2টা ম্যাথ আসলো। বিকালে দেখা যাচ্ছে মেকানিক্যাল টেক্সটাইলের পরীক্ষা হলো, ওদের আবার 1টা ম্যাথ আসলো। পরের দিন ট্রিপলের পরীক্ষা হলে দেখা যাচ্ছে 2টা ম্যাথ আসলো, আবার সিএসসির পরীক্ষা হলো ধর 1টাও আসেনি, এরকম আর কি। আসলে আগে থেকে প্রেডিকশন করা অনেক কঠিন যে কত আসতেছে। আর কেমিস্ট্রিতে আগে যেমন ম্যাথে এখনও প্রেডিকশন করা যায়, বীজগণিত থেকে একটা মাস্ট, ত্রিকোণমিতি থেকে একটা মাস্ট, তারপরে হচ্ছে জ্যামিতি থেকে একটা মাস্ট, আর একটা কি ক্যালকুলাস থেকে একটা মাস্ট, এরকম আর কি। তো এই কেমিস্ট্রিতে এরকম প্রেডিকশন সাধারণত খুব একটা করা যায় না, তবে এটুকুন বলা যেতে পারে মিনিমাম মার্ক আসতে পারে 3 বা 2, ম্যাক্সিমাম 8, সাধারণত এর বাইরে আসেন আর কি, সাধারণত এটা বলতেছি আমি। শরীফ হাসান, আপনি ম্যাথ ক্লাস নেবেন? না, ম্যাথ ক্লাস নেব না ভাই, ম্যাথ ক্লাসের জন্য আপনাদের স্যারেরা আছে, ক্লাস নেবে, মানে সুন্দর ক্লাস নেবে ইনশাল্লাহ। ইমন ভাই, আপনার ক্লাসের মাঝে মাঝে আমাদের লেখার একটু, ভাই ক্লাসের মাঝে আমাদের লেখার একটু সুযোগ দিতে
দিলে বেটার হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কোনো কিছু মানে লেখা ইয়া থাকলে আপনার চেয়ে নেবেন, সমস্যা নেই। আর একটা কাজও করতে পারেন, দেখেন আসলে আমি তো ক্লাস নিচ্ছি তখন লাইভ ক্লাস তো নিতেই হয় আর কি। তো আপনারা কোনো কারণে যদি এমন হয় যে আপনি তুলতে পারেননি সুন্দর করে, তাহলে আপনি প্রয়োজনে তখন লাইভটা ভালো করে দেখতেই থাকেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন, মানে আমাদের সাথে শেয়ার করেন বিষয়গুলো, তাহলে দেখেন এটা আমি আবার আপনার আলোচনা করে দিতে পারবো। এরপরে কিন্তু আপনি সময় পাবেন, চাইলে রাত 12টার পরে আপনার মনে হচ্ছে আপনি ওইটুকুন মানে ভুলে গেছেন, আবার দেখে নিতে পারেন আর কি, এটা করতে পারবেন। জান্নাত নীরা, নেক্সট ক্লাস কবে? আচ্ছা, আমাদের এই গ্রুপে, হ্যাঁ পেজে দেওয়া হবে, হ্যাঁ পেজে একটু রুটিনটা দেখে নিন। স্যার ক্লাসটা বেশ এনজয় করছি, হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, জয় ভাই, ক্লাস এনজয় করতে থাকেন। হাবিব শিকদার, ক্লাসগুলো অনেক ভালো, ধন্যবাদ ভাই। ক্লাস কি প্রতিদিন হবে ভাই? ক্লাসে রুটিন দেওয়া আছে ভাই, হ্যাঁ দেখে নেন একটু। পদার্থের কি চতুর্থ অবস্থায় বিবেচনা করা যায়? ভাই ফোর্থ ফান্ডামেন্টাল ফোর্সে চলে গেছেন। হ্যাঁ চতুর্থ অবস্থায় বিবেচনা করা গেলেও আপাতত কেমিস্ট্রিতে আমরা চতুর্থ অবস্থায় বিবেচনা করব না। আর হচ্ছে হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে। আর কোন সাবজেক্টে ক্লাস হবে? ক্লাস সবগুলো সাবজেক্টে ক্লাস হবে। আপাতত কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, ফিজিক্সে ক্লাস ইমিডিয়েট রান হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ 3টা রানিং চলবে। এরপর ইংলিশে ক্লাস যখন আসবে তখন আপনাদের ডিক্লেয়ার করা হবে আর কি। জি ভাই, সাজিদুল ইসলাম সজল ভাই, ক্লাসগুলো, হ্যাঁ ক্লাসগুলো বেসিক থেকে ইনশাআল্লাহ সবগুলো টিচারই আপনাদের চেষ্টা করবে ক্লাসগুলো বেসিক থেকে করার। আচ্ছা, আপনারা অনেকগুলো কমেন্ট করেছেন, আমি একটুখানি হচ্ছে পরে কমেন্টগুলো দেখবো, হ্যাঁ আমার ক্লাস একটু সামনের দিকে যাই। অনেকেই কমেন্ট করেছেন, পরবর্তীতে কমেন্টগুলো এসে দেখে নেবো ইনশাআল্লাহ। আর আপনারা অন্যদেরকে দেখার জন্য আপনারা চাইলে এটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ। আচ্ছা, এখন সর্বশেষ যে টপিকে ছিলাম, তাহলে টপিকটা আপাতত আমরা মাত্র 2টা টপিক শিখছি বলতে পারেন। একটা হচ্ছে পদার্থ কি, পদার্থের অবস্থা কয়টা, এই অবস্থাগুলো কোনো পরিবর্তন করা যায় কিনা, এর পর্যন্ত আমাদের জানা শেষ আজকে। এখন সামনের দিকে যাবার একটু। আমরা আরও কিছুক্ষণ আলোচনা করব, তারপরে একটা তত্ত্বে উপনীত হব। এই আলোচনাটা এখন ভালো করে শুনেন, একটু মনোযোগ দিন, সুবিধা হবে আপনাদের জন্য। এখান থেকে একটা খুবই আমাদের সবসময় লাগে এমন একটা জিনিস আপনারা অবজার্ভ করতে পারবেন। এটা হচ্ছে, আমরা যদি পরিবর্তনের কথা বলি, যে পরিবর্তনের কথা পড়াচ্ছিলাম, যে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা বাষ্পীয় বা বায়বীয়, এই যে পরিবর্তন হতেছেন টেম্পারেচারের মাধ্যমে যেটি হচ্ছে, এই সাপেক্ষে আমরা একটু আন্তঃআণবিক শক্তি সম্পর্কে জানতে চাই। আন্তঃআণবিক শক্তি। তো সায়েন্টিস্টরা বলে নিচ্ছে, দেখেন আন্তঃআণবিক শক্তি হচ্ছে একটা পদার্থের মধ্যকার অণুগুলোর মধ্যে যে শক্তি। ভালো করে বুঝবেন কথাটা। ধরে নেন এটা একটা পদার্থ, সায়েন্টিস্টদের মতে এটা যদি একটা পদার্থ হয়, তাহলে এর ভিতরে অসংখ্য অগণিত ট্রিলিয়ন পরিমাণ অণু আছে। এখন প্রশ্ন এমন যে নতুন একটা আমাদের কাছে প্রশ্ন ঢুকে গেল, যে এতক্ষণ তো পদার্থ ছিলাম, ভালোই ছিলাম আর কি, নতুন একটা শব্দ আসলো, শব্দের নাম কি? অণু। এখন আমাদের প্রশ্ন হওয়া উচিত, অণু কি? ঠিক কিনা? এখন আমরা প্রশ্ন করলাম, অণু কি? তো সায়েন্টিস্টরা বলতেছে, অণু পদার্থের এমন এক ধরনের কণিকা, যার স্বাধীন অস্তিত্ব আছে, যার স্বাধীন অস্তিত্ব আছে। এখন এটা একটা প্রশ্ন, স্বাধীন অস্তিত্ব থাকা মানে কি? এবার অস্তিত্ব বা স্বাধীন হয় কীভাবে, এরকম একটা প্রশ্ন আসে। তাহলে এখানে বলে রেখে আপনাদেরকে, একটা অণু হতে হলে আমরা পদার্থের 3টা বৈশিষ্ট্যের কথা শুনছিলাম, খেয়াল করছেন কি না? একটা হচ্ছে স্বাদ, একটা হচ্ছে গন্ধ, আর একটা হচ্ছে বর্ণ। এই স্বাদ, গন্ধ কিংবা বর্ণ 3টার ভিতরে অন্তত একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা স্বাধীন অস্তিত্ব বজায় রাখার জন্য। এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে অণু। তার মানে সায়েন্টিস্টদের কথা অনুসারে বোঝা যাচ্ছে যে একটা পদার্থের ভিতরে অসংখ্য পরিমাণ অণু থাকে। এবং খেয়াল করছো কি না, অণুগুলো আঁকানোর সময় সবগুলো গোলাকার করে আঁকালাম কিন্তু। তাহলে এখান থেকে মনে রাখি আমরা, অণুগুলো গোলাকার, মনে থাকবে। আর আমাদের প্রশ্ন হতে পারে, অণুগুলো গোলাকার হলো কেন, বা কীভাবে গোলাকার হলো? প্রশ্ন কিনা? এই প্রশ্নগুলো একটু কষ্ট করে মনে করে রাখো, আমার আর 10 মিনিটের মধ্যে এগুলো উত্তর দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, একটা পদার্থগুলোর ভিতরে থাকে অণু। প্রশ্ন ছিল অণু কি? অণুর একটা সংজ্ঞা দেওয়া হলো যে অণু এমন এক ধরনের কণিকা যার স্বাধীন অস্তিত্ব আছে। এখন আমাদের প্রশ্ন 2টা, একটা হচ্ছে অণুগুলো গোলাকার ড্র করেছিলাম, গোলাকার কেন? 2 নম্বর কথা হচ্ছে, অণুতে কি কি থাকে বা অণুকে ভাঙা যাবে কিনা, অণুকে ভাঙলে
কি পাবো আসলে, কি পাবো? প্রশ্ন এটা, এই দুটো প্রশ্নের উত্তর নিব। তার আগে দেখো, এই যে অণুগুলোকে আমি গোলাকার ড্র করেছি, এই গোলাকারের জন্য সায়েন্টিস্টরা বলতেছে যে এখানে এক ধরনের ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গার নাম তারা দিচ্ছে আন্তঃআণবিক স্থান। আন্তঃআণবিক স্থান মানে কি? মানে সায়েন্টিস্টরা বলতেছে যে দেখেন খুবই ক্ষুদ্র 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 কণিকা দেখতেছেন, এই কণিকাগুলো সবগুলো গোলাকার, যার কারণে মাঝে ফাঁকা জায়গা আছে। এখন ধরেন আপনাদের যদি বলি যে ভাই এটা একটা কলম, এটা একটা কঠিন পদার্থ, এই পদার্থের ভিতরে ট্রিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ অণু আছে, সমস্যা হচ্ছে অণুগুলোর ভিতরে ফাঁকা জায়গা আছে, মানবেন যে ভাই এটা কীভাবে সম্ভব? সায়েন্টিস্টরা বলতেছে হ্যাঁ সম্ভব। এই আন্তঃআণবিক স্থানের যে কারণ সেটা আপনি এখন বুঝলেই বুঝতে পারবেন যে কীভাবে থাকা সম্ভব। এটা হচ্ছে অণুগুলোর আকৃতি। এই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা সাধারণত যে কাউকে প্রশ্ন করলে খুব সহজে উত্তর দিতে পারে না, মানে মূল জিনিসটা বুঝলেও আসলে এইখানে বুঝতে পারে না তাহলে কেন এই ঘটনাটা ঘটলো। উত্তর কি? অণুগুলোর আকৃতি। মানে যদি প্রশ্ন এমন করা হয় যে অণুগুলোর আন্তঃআণবিক স্থানের কারণ কি, উত্তর হবে অণুগুলোর আকৃতি। অণুগুলোর আকৃতি গোলাকার তাই। এখন ধরেন আপনার একটা রুমে আছেন, এই রুমের ভিতরে আপনাকে 5000 ফুটবল দেওয়া হলো, ফুটবলগুলো সবগুলোতে পাম দিয়ে আপনাকে ছেড়ে দেওয়া হলো যে আপনার কাজ হচ্ছে রুমটাতে ফুটবলগুলো ঠেসে ঠেসে ঢুকাবেন, কোনো ফাঁকা জায়গা থাকবে না। আপনি কি বলবেন? সম্ভব না। কেন সম্ভব না? কারণ 4টা করে ফুটবল যখন একখানে হবে, মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হবে। এটাই হচ্ছে একজাক্ট ঘটনা। যেহেতু একটা পদার্থের ভিতরে অণুগুলো গোলাকার, যার কারণে এর ভিতরে ফাঁকা জায়গা থাকতেছে, সেটাকে আমরা বলতেছি আন্তঃআণবিক স্থান। এবং এই আন্তঃআণবিক স্থান যদি না থাকতো তাহলে অনেক কিছুর পরিবর্তন আমরা চাইলে করতে পারতাম না। ইনফ্যাক্ট আমরা লাস্টে এটা প্রমাণ করতে পারবো। দেখবেন যে এই যে একটু আগে আপনাদেরকে বললাম কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, গ্যাসীয় থেকে আবার তরল, এই যে ইন্টারচেঞ্জ, এটা করতে পারি মূলত আন্তঃআণবিক স্থানটা আছে জন্য, ফাঁকা জায়গাটা আছে জন্য। যদি কোনো কারণে এই অণুগুলোর আকৃতি বাক্সের মতো হতো, বর্গাকার হতো, তাহলে কিন্তু ফাঁকা জায়গা থাকে না। তাহলে আমরা চেঞ্জ মানে পদার্থগুলোর ইন্টারচেঞ্জ সহ অনেক কাজই করতে পারতাম না। আমরা এখান থেকে কী কী শিখলাম? প্রথমত অণু কী জিনিস? একটা পদার্থের ভিতরে একটা পদার্থ অসংখ্য পরিমাণ অণু দ্বারা গঠিত, অণুগুলো অনেক ক্ষুদ্র হয়ে থাকে এবং এই অণুগুলোর ভিতরে যে নিজেদের শক্তি, এটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এখন এই আন্তঃআণবিক শক্তিটা দেখতে কেমন? আমরা হচ্ছে 3 ধরনের পদার্থের ব্যাপারে জানি। একটা হচ্ছে কঠিন, একটা তরল, আরেকটা কি গ্যাসীয়। খুবই সাধারণ কিছু বিষয় আলোচনা হবে, মনোযোগ দিয়ে শুনিও, অনেক ইন্টারেস্টিং বিষয়টা। আমার কাছে খুবই মজা লাগতো এই বিষয়টা যখন আমি প্রথমবার জানতে পারি। ধরো এটা একটা কলম, খুবই ভালো করে মনোযোগ দিও, হ্যাঁ। বা অনেক লম্বা একটা কাঠ নাও, এই পাশে একটু টোকা দেই, হ্যাঁ, টোকা দিয়ে দেখিয়ে নড়তেছে, এই পাশে টোকা দিচ্ছে নড়তেছে। এটা জিজ্ঞেস করা যায় যে আমি টোকা দিচ্ছি ওর পাশে, আপনি নড়েন কেন? এ পাশ থেকে নড়াচড়া করেন কেন? হ্যাঁ, কী উত্তর দিবে কলমটা বলেন তো? তো কলমটার উত্তর হচ্ছে এমন, আপনি কেমিস্ট্রি ভাষায় উত্তরটা নেন, ইমাজিন করেন, একটু কল্পনা শক্তিতে নেন, খুবই ভালো লাগবে। এই কলমটা বলতেছে যে এই পুরো কলমটার ভিতরে অসংখ্য পরিমাণ অণু আছে, এই অণুগুলো একটার সাথে একটা কানেক্টেড, এবং আমাদের ভিতরে যে শক্তি আছে নাম হচ্ছে আন্তঃআণবিক শক্তি। এই আন্তঃআণবিক শক্তিতে আমরা আবদ্ধ থাকি, যার কারণে আপনি আমাকে টোকা দিলেই আমি পরের জনকে, সে তার পরের জনকে হবে নড়তেই থাকে, যার কারণে এই পাশে টোকা দিলে এই পাশে নড়ে ওঠে। বোঝা গেল? এবার ধরো এটা একটা পুরাটা রুম, অনেক বড় একটা সুইমিং পুল চিন্তা করো, বা আরও বড় নাও, ওটা পুকুর নাও আর কি। কী হবে এখন? এই পুকুরের এক পাশে বা লম্বি একটা ধরো ক্যানেল চিন্তা করো। এই ক্যানেলে ধরো আমরা যদি পানিতে একটুখানি সামান্য একটু পানি সরাই দিই, ইমাজিন করো সামান্য একটু যদি পানি সরাই দিই, বা একটা অনেক বড় ডালার ভিতরে বা হচ্ছে বোল বা গামলা টাইপের ভিতরে যদি সামান্য একটা পানিকে টোকা দাও, তাহলে যেটুকুন পানিকে টোকা দিচ্ছে শুধু ওইটুকুন পানি নড়ে যাবে, ওর সামনে অল্প কিছু পানি শুধু নড়াচড়া করবে, অন্য অনেক দূরের পানি নাও নড়াচড়া করতে পারে। ইমাজিন করেন, বুঝতে পারেন কিনা? আমি যে বিষয়টা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে কঠিন পদার্থের ভিতরে, মানে আন্তঃআণবিক শক্তি তো আছে, তাই না? আন্তঃআণবিক শক্তি তো জানলামই যে একটা পদার্থের ভিতর অণুগুলা যে শক্তিতে আবদ্ধ থাকে সেটাকে বলা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আমার কথা হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি কেমন, তাহলে তরলে কেমন, গ্যাসীয়তা কেমন জানা দরকার। সায়েন্টিস্টরা বলতেছে দেখেন এই যে কঠিন পদার্থের ভিতর আন্তঃআণবিক শক্তিটা দেখতেছেন, এই শক্তিটা এমন যে একজন অণু আরেকজনকে ছাড়ে না, বলে যদি কিছু হওয়ার সবার একসাথে হবে। ধরেন আমরা 15 জন আছি, আপনারা সহ যারা স্টুডেন্ট এখন আমার সামনে আছেন, মনে করেন আমরা 15 জন 20 জন একসাথে একেবারে কংক্রিট হয়ে একজন আরেকজনকে ধরে আছি। বলা হলো যদি একজনকে চাপ দেয় এই পাশ থেকে, সবাই একসাথে নড়ে যাবে, এ পাশে চাপ দিলে এভাবে আসবো, কিন্তু কেউ কাউকে ছাড়বো না। দ্যাট ইজ কঠিন পদার্থ। এখানে ভিতরে অণুগুলো এভাবে থাকে, যার কারণে আপনি চাইলেও এ পাশে টোকা দিচ্ছেন, ও সহ নড়ে উঠতেছে। এবার আসেন তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থ কেমন দেখতে? মনে করেন 1 গ্লাস পানি ধরেন, এই পানিটা এভাবে যে আপনি ঢেলে দেন, তাহলে পানিটাকে ঢেলে দিলে এভাবে রোটেট করে 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 এভাবে যাচ্ছে।
আপনি ধরেন এক বল পানি এসে যেভাবে ছিটকে দেন, এক একটা উথাল পাথালের দিকে করতেছে, মানে উলট পালট হয়ে এদিক সেদিক হয়ে চলে যাচ্ছে, যেটা কঠিন পদার্থে কিন্তু হয় নাই। তরল পদার্থ থেকে গিয়ে জিজ্ঞেস করি যে ভাই আপনি এই যে এক গ্লাস পানি আপনাকে একটু আগে ঢেলে দিলাম, দেখি যে এই উপরে পানিগুলো তলে চলে গেছে আর নিচের পানিগুলো উপরে উঠে আসছে, এরকম উলট পালট হয়ে গেলেন কেন? তো উত্তর হচ্ছে তরল পদার্থের ভিতরে যে অণুগুলো থাকে, এই অণুগুলোর যে ভিতরে শক্তিটা থাকে তারা ঘোরাঘুরি করতে পারে। মনে করেন ওই যে আমরা 15 জন এক্সাম্পল দিচ্ছিলাম, যে 15 জন যখন একসাথে টাইট হয়েছিলাম তখন ছিল কঠিন পদার্থ, এবার আমরা নড়াচড়া করতে পারবো। মনে করেন আপনাকে বলবো আপনি ঘুরে নে পাশে, আপনি ঘুরে নে পাশে, ও ঘুরে গিয়ে পাশে, তরল পদার্থ ইমাজিন করেন অণুগুলোকে ঠেলে দিচ্ছেন। ধরেন একটা সুইমিং পুল আছে, আপনি নেমে গিয়ে একটু সাঁতরাসাঁতরি করলেন, পানিগুলো দেখবেন দোল খাচ্ছে, নড়তেছে চড়তেছে, তার মানে অণুগুলোকে ঠেলে সামনে দিচ্ছেন, এই অণুটা আবার রোটেট করতেছে। অনেকটা মার্বেল পাথরের ভিতরে যদি আপনি গ্রিস দেন, গ্রিস বুঝেন তো, গ্রিস বা এমন কোনো হচ্ছে লিকুইড দেন, যেটা পিচ্ছিল টাইপের একটা লিকুইড দেন, তাহলে কেমন নড়াচড়া করতে পারবে? এরকম নড়াচড়া করতে পারে তরল পদার্থের ক্ষেত্রে। তার মানে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো বলতে পারেন একটা ফিক্সড ফোর্সে, নির্দিষ্ট একটা ফোর্সে আবদ্ধ থাকে। তরল পদার্থের ক্ষেত্রে এই ফোর্সগুলো রোটেশনাল, ঘোরাঘুরি করতে পারে। বায়ু পদার্থের কাছে আছেন, বায়বীয় পদার্থ কেমন হবে দেখেন। এই বায়বীয় পদার্থ ধরেন এই খুবই সামান্য একটা হচ্ছে পানি নিলাম, একটুখানি অল্প একটু পানি আছে আর কি। এই পানিগুলো যদি আমি হিট করি, দেখবো পানিগুলো উড়ে উড়ে যাচ্ছে, চারদিকে চলে গেল, দেখা গেল যে পুরো রুম ধরে গেল, মানে পুরো রুমটা ভরে গেল মনে করেন আর কি। তো দেখা গেল যে এর ভিতরে কী শক্তি আছে এখন ভালো করে বুঝিয়ে, এই রুমটার ভিতরে আমি একটা গ্যাস ছেড়ে দিলাম ধরেন, অথবা খুবই সামান্য একটা আতর দিলাম, বা যে বডি স্প্রে কথা বললাম বডি স্প্রে দিলাম, দেখা গেলো পুরো রুমে বডি স্প্রে গন্ধ পাওয়া গেল। এখন চলো আমরা এর অণুগুলোকে দেখি তো অণুগুলো কেমন অবস্থায় আছে। দেখবেন এই একটা অণু এখানে, এই একটা অণু এখানে, একটা অণু এখানে, একটা এখানে, এরা এভাবে লাগে আছে, এরকম হয়ে আছে। মানে কি দেখেন, একটু আগের কঠিন পদার্থে যে অণুগুলো ছিল তারা কংক্রিটলি লেগেছিল এভাবে, কেউ কাউকে ছাড়তে ছিল না, যার কারণে এক পাশে টোকা দিলে আরেক পাশে নড়ে ওঠে। একটা লম্বা বেঞ্চের এক পাশে চাপ দিয়ে দেখবেন আরেক পাশে নড়ে, একটা লম্বা রড একটুখানি নাড়া দিয়ে দেখবেন অন্যদিকে দেখবেন নড়ে চড়ে উঠতেছে। কারণ ফোর্সটা কি, এই যে আন্তঃনাবিক শক্তির ফোর্সটা টাইট আটকে থাকে, নড়ে না। রোটেশনালে মানে তরল পদার্থের ক্ষেত্রে ঘোরাঘুরি করতে পারতেছে, যার কারণে তরল পদার্থের ক্ষেত্রে আকৃতি পরিবর্তন করতে পারে। এখান থেকে একটা সিদ্ধান্ত এবার এভাবে উপন্নতি হও যে আমরা একটু আগে এরকম জানলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে, কঠিন পদার্থ আমরা কাকে বলি, যে পদার্থগুলোর অবস্থানের পরিবর্তন হয়ে গেলে আকারের পরিবর্তন এবং আয়তনের পরিবর্তন হয় না। হবে কি করে, এর অণুগুলো তো ফিক্সড আটকানো হয়েছে, নড়তে চড়তে পারবে না, আন্তঃনাবিক শক্তি দায়ী, কাউকে নড়তে চড়তে দিচ্ছে না, যেরকম দিতেছেন এরকম আকাশে বাতাসে যেখানে দিচ্ছেন ওরকম থেকে যাচ্ছে। তরল এসে দেখলাম আকৃতি চেঞ্জ করছিলেন কেন, দায়ী কারা, অণুরা নড়াচড়া করছিল, রোটেট করতেছিল। ওকে যদি আপনি এক গ্লাস পানিকে যখন ঢেলে দিচ্ছেন, একটা প্লেটে দিচ্ছেন, চারদিকে একদম বিছিয়ে গেছে, কারণ দায়ী কারা, অণুরা। অণুর থেকে বড় দেখো আন্তঃনাবিক শক্তিটা, আন্তঃনাবিক শক্তিটা ধরনটা অন্যরকম। তার মানে বলা যেতে পারে, আচ্ছা গ্যাসীয় পদার্থ কেমন হলো, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো চারদিকে ছড়িয়ে পড়লে কীভাবে, যেহেতু অণুগুলো একটার সাথে আরেকটা ডিটাচ ফোর্সে আবদ্ধ থাকে, এটাকে ভ্যান ডার ওয়ালস ফোর্সও আপনারা বলতে পারেন চাইলে, দুর্বল শক্তিতে আর কি। একটা এখানে অণু, একটা অণু এখানে, খালি কোনো রকম আটকে ধরে, ধরেন আমি একটা অণু, এও একটা অণু, এখানে হাতটা ধরে শুধু কোনো রকম ধরে আছে আর কি, কোনো রকম একে ধরে আছে। এখন অণুগুলো কিন্তু অবশ্যই একটা শক্তিতে আবদ্ধ থাকবেই। ঘটনা এমন না যে আপনি আপনার রুমে একটা বডি স্প্রে মারছেন আর এই বডি স্প্রের গন্ধ আপনি 2 কিলোমিটার দূর থেকে পাবেন না কিন্তু। তাহলে কতটুকুন যাবে প্রশ্ন এটা, উত্তর হচ্ছে যে আপনি সাধারণত একটা গ্যাসীয় পদার্থকে আমরা যে জায়গায় ছেড়ে দিই, বা যে রুমের ধরে একটা রুমের ভিতরে একটা গ্যাস ছেড়ে দিচ্ছেন একটা, এই গ্যাসের মানে এরপরে আয়তন হবে ওই রুমের আয়তনের সমান। তাহলে আমরা যেভাবে আইডেন্টিফাই করি আর কি, ঘটনা এমন যে আপনি এভাবে বুঝেন বেশি সুবিধা হবে আপনার জন্য, যে এই অণুগুলো বায়বীয় পদার্থের ক্ষেত্রে একটাকে আরেকটা ডিটাচ ফোর্সে মানে একটু দূরত্ব সহকারে ধরে রাখে। যেমন ধরেন আমি এই হাতে একটা অণু, এই হাতে একটা অণু, আর কঠিন পদার্থের ক্ষেত্রে কেমন ছিল, টাইট হয়ে আটকে ছিলাম। তরলের ক্ষেত্রে কেমন ছিলাম, নড়াচড়া করতে পারতেছি, তাহলে ঘোরাঘুরি করতে পারতেছি, যেভাবে অণুগুলো নড়াচড়া করতে পারে। ইমাজিন করলে আপনারা ধরতে পারবেন। তাহলে আন্তঃনাবিক শক্তিরও 3টা প্রকার পাইলাম আমরা। কি কি জানলাম এই যাবৎকাল আমি একবার সামারি করে দিচ্ছি। প্রথমে জানছি পদার্থ কি, সায়েন্টিস্টরা পদার্থের সংজ্ঞা দিয়েছে, পদার্থের 3টা অবস্থা পেয়েছে, কঠিন, তরল, গ্যাসীয়। এই 3টা অবস্থার জন্য কি কি শর্ত আছে, মানে কি কি শর্ত পূরণ করলে আমরা সেটা বলবো। যদি 3টার কোনোটা শর্তে পূরণ না করে সেটাকে আমরা মিক্স পদার্থ বলবো। এরপরে দেখলাম যে 3টার ইন্টারচেঞ্জ কী করে করা যায়। এরপরে দেখলাম যে আন্তঃনাবিক শক্তি কি, এটা নাকি অণুর কাছ থেকে আসে, অণুর কাছ থেকে পাচ্ছে আন্তঃনাবিক শক্তি বা অণুর কারণে তৈরি হচ্ছে আন্তঃনাবিক স্থান, আন্তঃনাবিক স্থানের কারণ হচ্ছে অণুগুলোর আকৃতি। এখন এই আন্তঃনাবিক শক্তির আবার ধরন হচ্ছে কঠিন পদার্থ একরকম, তরল একরকম, গ্যাসীয় তার একরকম, বোঝা গেল। এবং এখানে জানতে পেরেছি অণু আসলে জিনিসটা কি। এবার আমরা অণুকে ভেঙে ফেলবো, এবং একটা প্রশ্ন এখানে করা ছিল অণুগুলো গোলাকার কেন এবং অণুগুলো ভাঙলে আসলে কি পাবো, এটা আমাদের পরের টপিক।
আপনাদেরকে আবারও বলছি, আপনারা যারা চাচ্ছেন ক্লাসগুলো হচ্ছে অন্যদেরকে দেখানোর জন্য চাইলে শেয়ার করে দিতে পারেন। আপনাদের ব্যাপারে বলে রাখি, দেখেন আজকে যে ক্লাসগুলো শুরু হচ্ছে এগুলো ফ্রি ক্লাস, আগামী 2 মাস ইনশাল্লাহ চলবে। এর পরবর্তীতে আপনাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই আমরা আরও কিছুদিন ক্লাস কন্টিনিউ করবো আর কি। আপনাদের নন ডিপার্টমেন্টে 4টা পার্টে দিয়ে ইনশাল্লাহ সবগুলো ক্লাসই হবে। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের কোনো কিছু জানার বা কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করে দিলে আমরা পরবর্তীতে আপনাদেরকে রিপ্লাই করব। ক্লাসগুলো রেকর্ডেড অবস্থা থেকে যাবে, আপনি চাইলে পরেও দেখে নিতে পারবেন। আর অন্য কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট করবেন, আমি পরবর্তী টপিকে যাব আর কি। আপনাদের পড়াশোনার জন্য একটা ছোট্ট উপদেশ দিতে চাই আর কি, বলতে পারেন টুকটাক মোটিভেশন আর কি, বা পড়াশোনার উপায় আর কি। মোটিভেশন বলা ঠিক হবে না, মানে আমি উপায় বলে দেখি, আপনার রাস্তা একটা দেখাই আর কি আপনাদেরকে। দেখেন আপনারা হচ্ছে এখন যারা পড়াশোনা করতেছেন, পড়াশোনার ফাঁকে কিন্তু আপনি একটা অনেকখানি সময় পাবেন। সময় কিন্তু প্রতিদিনই পান, যে সময়টা আপনি যে কোনোভাবে নষ্ট করেন। শীতকাল হয় ঘুমাচ্ছেন, মুভি দেখতেছেন, এই সেই করেন। তো অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে না একটা বুদ্ধি দিচ্ছে আপনাদেরকে। প্রতিদিন নিয়ম করে করে আমাদের, অথবা আমাদের যেদিন শুধু ক্লাস হচ্ছে, এই ক্লাসগুলোতে ক্লাসের সময়টাতে একটু কষ্ট করে সময় দেন, ক্লাসগুলো নোট করে রাখেন, আর অন্য একটা ফ্রি সময়ে গিয়ে নোটটাকে গুছিয়ে রাখেন। দেখেন একটা জিনিস বলি আপনাকে, আপনার যারা প্রতিযোগী, যারা গাজীপুরে আসবে ডুয়েট অ্যাডমিশনের জন্য, বা আপনি যারা আপনার মতো যারা আকাঙ্ক্ষা আছে ডুয়েট আসার, অ্যাডমিশনে আসার আর কি, তারা কিন্তু সবাই এক একজন এক এক রকমের মেধাবী আর কি। কেউ অনেক মেধাবী, কেউ একটু কম মেধাবী, কারো অনেকক্ষণ পড়া লাগে, কারো অল্প পড়া লাগে। যেহেতু গাজীপুরে সবাই আসবে বা হচ্ছে ডুয়েটে অ্যাডমিশন সবাই দিবে, তার মানে আকাঙ্ক্ষিত সবার মধ্যে আছে, কিন্তু প্রস্তুতি সবার মধ্যে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই অনেকখানি কল্যাণে আসবে, উপকারে আসবে, যদি আপনি এই জিনিসগুলো গুছিয়ে 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 আগে থেকে অবজার্ভ করে রাখতে পারেন। পরবর্তীতে যখন এই বিষয়গুলো আলোচনা করা হবে বা পড়াশোনা করা হবে, আপনার কাছে অনেক সহজ মনে হবে। এটাই প্র্যাকটিক্যাল কথা। আচ্ছা, এবার আসেন পরবর্তী টপিকে। লাস্ট আপনাদেরকে বলতেছিলাম অণুর কথা। এখন সায়েন্টিস্টরা বলতেছে যে হ্যাঁ, কিছু কিছু অণুকে আমরা ভাঙলে পরমাণু পেতে পারি, এবং এই অণুগুলো ভিন্ন রকম হতে পারে। যেমন দেখেন, আমি আপনাদেরকে একটু আগে বলেছি যে 118টা পৃথিবীতে এখন পর্যন্ত মৌল আছে। সায়েন্টিস্টরা বলতেছে যে এর ভিতরে 60টা মৌল আছে, তারা দ্বিপরমাণুক। এই অণুগুলো দ্বিপরমাণুক। এর মানে হচ্ছে এর একটা অণুতে 2টা করে পরমাণু আছে, এই জন্য দ্বিপরমাণুক নামকরণ করা হলো। এরা কারা? এরা হচ্ছে হাইড্রোজেন, লেখার সময় H2 লিখতেছি দ্বিপরমাণুকের কারণেই। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 7 জন হচ্ছে দ্বিপরমাণুক। একইভাবে ফসফরাসের নাম তারা বলতেছে এটা 4 পরমাণুক। সালফারের নাম তারা বলতেছে 8 পরমাণুক। এই দেখেন, এই যে মৌলগুলো দেখতেছেন, এখানে 9টা আছে অলরেডি। এখানে খেয়াল করেন, 7টা, এই 8, এই 9, এটা হচ্ছে 4 পরমাণুক, যেহেতু 4 লিখছি। এটা হচ্ছে 8 পরমাণুক। মানে কি? মানে একটা সালফারের কাছে আপনি 8টা S পাবেন, এরকম মিলে S8 হয়েছে। ফসফরাসটা একটা পির কাছে 4টা পরমাণু পাবেন, এরকম আলাদা আলাদা। ফসফরাস পেয়ে P4 হবে। এভাবে আয়োডিন 2টা, ব্রোমিন 2টা, ক্লোরিন 2টা, আর ফ্লোরিন 2টা, এরকম। আপনাদের মনে জাগতেই পারে যে ভাইগুলো আপনি কী নাম বলতেছেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, নামই শুনিনি, নাম শুনুন ভালো করে, জানা দরকার না। তা আপনাদেরকে বলে রাখি, আমি এটা পুরোটা লিখবো না এখন, মানে পুরোটা এভাবে মুখে লিখবো না, আমি মুখে একবার করে বলে দিচ্ছি। পরমাণু পড়ানোর আগে আমাদের মৌলগুলো সম্পর্কে জানতে হবে। তার আগে আমি একটুখানি কমেন্ট দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, অনেক কমেন্ট আজকে। শরীফ হাসান কমেন্ট করেছেন, ভাইয়া আমাদের কোশ্চেনগুলো কি বুয়েট টিচার করে? না 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 ভাই, আপনাদের হচ্ছে আপনাদের যে অ্যাডমিশনের যে প্রশ্নগুলো, এগুলো আমাদের স্যারেরা, ভার্সিটির স্যারেরাই করে থাকে সাধারণত। তবে এক্ষেত্রে এক্সটার্নাল কিংবা হচ্ছে মডারেটর বা মডারেট বোর্ড যেহেতু হয়, মানে অন্য অন্য বোর্ড যেহেতু তৈরি হয়, সেক্ষেত্রে অন্য অন্য স্যারেরা থাকতে পারে। তবে এটা আসলে মানে এটা খুবই কনফিডেন্সিয়াল বিষয়, তো এই জন্য আসলে একজাক্ট করে বলা সম্ভব না। তবে আমাদের স্যারেরাই বেশিরভাগ থাকে, এটা আমি এতটুকুন জানি আর কি। কোন অধ্যায়গুলো থেকে শিওর প্রশ্ন থাকে ভাই? ওকে বাবা, এটা তো অনেক খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন বলছেন আর কি। কোন অধ্যায়গুলো থেকে শিওর প্রশ্ন থাকে? অধ্যায় বলা যেতে পারে, পরমাণু গঠনের একটা অধ্যায় আছে, পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া, মাস্ট প্রশ্ন থাকবেই, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ অধ্যায়ের নাম। তারপরে হচ্ছে ম্যাথ পার্ট থেকে আসলে বলা খুবই দুর্বিষহ, মানে এটা বলা অসম্ভব বিষয়। তারপরে হচ্ছে বাণিজ্যিক নাম কিংবা আকরিক মাস্ট থাকবে। অর্গানিক কেমিস্ট্রি থেকে আবার কেমিক্যাল রিয়াকশন অবশ্যই থাকে।
আর আসলে বলা যাবে না, মানে বলা মুশকিল আর কি। মাস্ট ধরে নিতে পারো, রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ মাস্ট আসবে, পর্যায় সারণী, পরমাণু গঠন, এই তিনটা অধ্যায় থেকে সাধারণত মাস্ট প্রশ্ন আসে। আর এরপরে ম্যাথ পার্টগুলো থেকে বলা সম্ভব না। আচ্ছা, সামি তাসবির প্রশ্ন করেছেন, ভাই আপনাদের কোর্স ফি কত? না সরি, কত কোর্স ফি? আচ্ছা, ফি সম্ভবত জানতে চাইছেন। আসলে কোর্স ফি নেই, বরং হচ্ছে বলতে পারেন এটা পুরোটাই ফ্রি চলবে আপনাদের জন্য। চলবে সামনে 2 মাস ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আপনাদের রেসপন্সের উপর নির্ভর করবে সামনে চলবে কিনা। আচ্ছা স্যার, ত্রিপল্লীর এক সিরির বিপক্ষে কতজন থাকে? আসলে এই বিষয়টা আপনারা কীভাবে হিসাব করেন আমি জানি না আর কি। তবে আপনাদেরকে বলি, আমাদের যেমন ত্রিপল্লীতে হচ্ছে 120 জন স্টুডেন্ট নিবে আর কি, নেয়। তো সেক্ষেত্রে স্টুডেন্ট হয়ে থাকে 2300, 2200, 2400, 2500 পর্যন্ত ধরতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা যেরকম হিসাব করেন সেখানে ভাগ করেন আর কি, 120 ভাগ করে ফেলেন 2500কে দিয়ে, তাহলে আপনি একটা আন্দাজ পাবেন। তবে আসলে এরকম কি হিসাব করা উচিত বা এরকম তো হয় না আসলে। ধরেন 2000 যদি পরীক্ষা দেয়, তো 2000-এর মধ্যে থেকে তো বাদ যাবে কতজন? 1880 জন বাদ যাবে, অনলি 120 জন থেকে, তাই না? তো এই জন্য উল্টা পাশ থেকে বাদ দেন আর কি। এভাবে ভাগ করে তো খুব একটা কাজে দেয় কিনা। পৃথিবীর বায়ুমণ্ডল কি শুধু একটা পদার্থ? পৃথিবীর বায়ুমণ্ডল একটা পদার্থ না, পৃথিবীর বায়ুমণ্ডল মিশ্র পদার্থ বলতে পারেন, অনেকগুলো পদার্থ যেদের মধ্যে আছে আর কি। আচ্ছা গেল। হ্যাঁ, অনুগোলাকৃত কেন এখানে আলোচনা করবো আর কি। যে আমাদের ইঞ্জিনিয়ার আসমাল হক ভাই, আপনাদের পেজের সম্মানিত ফাউন্ডার ভাই, প্রতিষ্ঠাতা, উনি অলরেডি আপনাদের একটা কমেন্ট করেছেন, কমেন্টটা দেখে নেবেন আপনারা সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই, কেমিস্ট্রির ভিতরে ঢুকবেন। স্যার আমি কি কেমিস্ট্রি কীভাবে শুরু করবো? বেসিক দিক থেকে। দ্বি পরমাণু আবার একটু বলেন। আচ্ছা আমি বলতেছি, সবই জানাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, কেমিস্ট্রি কীভাবে শুরু করবো? বেসিক থেকে, তাই তো? কেমিস্ট্রি বেসিক থেকে শুরু করার জন্য যেটা করতে পারেন, এটা হচ্ছে আপনি এখন যে স্টেজে আছেন, দেখেন এখন তো আপনি চাইলে অনেক ইফোর্ট দিতে পারবেন না, ক্যাম্পাসে পড়াশোনা, আপনার ব্যক্তিগত কাজ এই সেই থাকে। এজন্য আপনি এখন যেটা করতে পারবেন নিখুঁতভাবে, এইটুকুন টার্গেট করলে বেশি ভালো হয়। মানে টার্গেট এমন করে করেন যেটা আপনি কমপ্লিট করতে পারবেন। সেটা হচ্ছে যদি আমাদের সাথে সংযুক্ত থাকবেন বলে মনে হয়, আমি এটা আগেই বলছি যে আমাদের সাথে সংযুক্ত থাকতেই হবে, ঘটনা এমন না। তো তবে থাকলে আপনার জন্য যদি উপকার মনে করেন, আপনি থাকতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কেমিস্ট্রির জন্য আলাদা একটা খাতা নিয়ে নেন, পারলে 200 পেজের মতো একটা খাতা নিয়ে নেন আলাদা করে। এই খাতার ভিতরে শুধু ক্লাসে যা করবে তাই করবেন, এবং ডেট ওয়াইজ করতে পারেন। যেমন আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 28 মনে হয়, হ্যাঁ 28। তো তারিখ দিয়ে দেবেন, আজকে 28, 12, 23 দিয়ে দিলেন। দেওয়ার পরে হচ্ছে আমি যদি ক্লাসে কী কী আলোচনা করলাম সেটা লিখতে পারেন। এরপরে প্রয়োজন আপনি একটা পাতা 2টা পাতা ফাঁকা রাখতে পারেন, যদি আপনার মাথায় অন্য কোনো কিছু আসে বা জানতে পারেন সেটা অ্যাড করে নেবেন, বড়দের একটা পাতা। অথবা আপনি পরবর্তী পাতায় পরবর্তী লেকচারটা তোলা শুরু করলেন। এভাবে কন্টেন্টটা রেডি করে রাখেন। কোনো প্রশ্ন আসলে আপনি এখানে বলবেন, আর আমরা চেষ্টা করবো আপনাদেরকেও যতটুকু কন্টেন্ট দেওয়া যেতে পারে আমরা সেভাবে দিব, সেখান থেকে আপনারা তুলে রাখতে পারেন। এভাবে মূলত শুরু করলেই ভালো হয়। আর আসলে পড়াশোনার ব্যাপারগুলো কেমন, কিছুদিন পরে আপনি নিজেই বুঝে যাবেন আপনার কী করা উচিত। এর জন্য আপনার খুব বেশি চিন্তা করার দরকার নাই। আচ্ছা আমি এখন পড়াশোনায় আসি। হ্যাঁ, আচ্ছা একজন একটু বলেছিলেন যে দ্বিপরমাণুগুলো নিয়ে আরেকটু বলবেন। আমি পুরোটাই বলতেছি, একবার শোনেন। তো 118টা মৌলের কথা বললাম না, শুরুতে বলছিলাম, এ কথা খেয়াল করছেন কিনা, যে পৃথিবীতে 118টা মৌল আছে। সায়েন্টিস্টদের মতে, বিজ্ঞানীদের মতে 118টা মৌলের বাইরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। এখন সেটা যে পদার্থই হোক না কেন, এর মধ্যে সব আছে ইনক্লুডেড। তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা 118টা তো সব মৌল সম্পর্কে জানতে পারবো না। তো আপনাদের যে সিলেবাস অ্যাডমিশনের, এটাতে সাধারণত 1 থেকে শুরু করে 36, এবং এই 36-এর পরে 37 থেকে বলতে পারেন 56 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলো, এবং এর পরবর্তীতে অল্প কিছু মৌল আছে যেমন গোল্ড, ইউরেনিয়াম, এরকম বেশ কিছু মৌল আছে যাদের সম্পর্কে এটা জানতে হয়। সব মিলিয়ে হিসাব করতে গেলে আমি সাধারণত 70টার বেশি মৌল পড়ার পরামর্শ দেই না, এর কম মৌল পড়লে আমাদের হয়ে যায়। তো আমরা এখন যেটা করবো, প্রথমত আজকে যেহেতু প্রথম দিন, 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলোর নাম শিখে নেবো একটু, এবং সেই সাথে আমি একটা ছড়াও দিয়ে থাকি। এই ছড়াটা আপনারা একটু তুলে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। ছড়াটা হচ্ছে এরকম: হাহি লিনা বিয়ে বাড়ির কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে।
এখানে যেটা লিখছি এটা একবার দেখেন, হা হেলিনা বিয়ে বাড়ি কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে। অবশ্যই এগুলো লাগেও না খুব একটা, অনেকের ট্যালেন্ট আছেন। এবার আপনার সিরিয়ালি লিখতে শুরু করেন, 5 6 7 8 9 10। এই হাতে হচ্ছে হাইড্রোজেন, আপাতত আমি এইচ লেখা রাখতেছি। হিতে হচ্ছে হিলিয়াম এইচি, লিনাতে লিথিয়াম, বিয়েতে ব্যারিলিয়াম, বাড়িতে বোরন মানে বি, কেনাকাটাতে কার্বন, নাগরাতে নাইট্রোজেন, ওতে অক্সিজেন, ফতুয়াতে ফ্লোরিন, ওকে এফ, নিয়েসেতে নিয়ন। এরকম মূল্য পাবেন। তো এই মূল্যগুলো সবগুলোরই ছড়া সহ আপনাদের একটা পেজ আমি হচ্ছে ছবি আপলোড করে দিব এই পেজে, আপনি একটু দেখে নেবেন, যেটা এখানে 36টা পর্যন্ত মৌল আছে আর কি। তো আমি বাকিদের একটু নাম্বারিং করে দিচ্ছি, যেটা আমার লাগবে একটু পরে আর কি। নামা আজ সেই পদার্থ ছাড়ের ক্লাস আছে। এর নাতে হচ্ছে 11, নাতে হচ্ছে নাট্রিয়াম মানে সোডিয়াম, মাতে ম্যাগনেসিয়াম এমজি, আস্তে অ্যালুমিনিয়াম, সেইতে সিলিকন, পদার্থতে ফসফরাস, সারেতে সালফার, ক্লাসেতে ক্লোরিন, আর আসেতে হচ্ছে আর্গন। এ গেল 18টা। ওকে, 19 নাম্বার থেকে আসি। 19 নতুন ছড়া, মানে 3টা পার্ট বলতে পারেন, একটা পার্ট গেল। হা হিলিনা বিয়ে বাড়ি কেনাকাটায় নাগরা ও ফতুয়া নিয়েছে, শেষ। না মা আজ সেই পদার্থ ছাড়ের ক্লাস আছে, গেল। এখান থেকে নতুন ছড়া শুরু। কালু কাল সকালে টিভি শেয়ার মার্কেটে ফিরোজ কপিয়ে নাইটে কিউট। আচ্ছা আমি পর্যন্ত রাখি, আর সামনে যেতে যাচ্ছি না আজকে। 19 এটা 20। কালুতে হচ্ছে ক্যালিয়াম মানে পটাশিয়াম হবে আর কি, কে। কালতে হচ্ছে ক্যালসিয়াম, সিএ। সকালে থেকে স্কান্ডিয়াম, সকালে এসির সাথে মিল আছে একটু, মিলিয়ে নেন, স্কান্ডিয়াম। টাইটানিয়াম, ভিতে ভ্যানাডিয়াম, সিআরতে ক্রোমিয়াম, টিভি সিআর এভাবে মনে রাখলেই হবে। 25 নাম্বারে আছে মার্কেটেতে হচ্ছে ম্যাঙ্গানিস, 26 নাম্বারে আছে ফেরোস নেফি, 27 নাম্বারে আছে কোপিয়েতে হচ্ছে কোবাল্ট, 28 নাম্বারে নাইটেতে হচ্ছে নিকেল, 29 নাম্বারে হচ্ছে কিউট হচ্ছে কোপার। আচ্ছা আমি একটু যদি বলে রাখি, এই ছড়াটা হচ্ছে পড়তে অনেক বেশি সুবিধাকর না হলে নিতে হবে আপনার ঘটনা এমন না। আচ্ছা 30 নাম্বারটা লিখে রাখি জিঙ্ক। আমি এর পরে এগুলো নাম লিখতে যাচ্ছি না, মানে এই ছড়াটা একটু শুনতে বেমানান আর কি। এখানে পরে যে কথাবার্তাগুলো খুব বেশি সুন্দর না আর কি। তো আপনারা উচ্চশিক্ষিত মানুষ যান, আমি চাচ্ছি না সব কিছু শেখাতে আপনাদেরকে, তো এই ছড়াগুলো শেখাতে আর কি, বেসিক জিনিসগুলো শিখে রাখেন তাহলেই হবে। এ পর্যন্ত মনে রাখেন আর কি। তাহলে হাইড্রোজেন থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আপনাদের 30টা মৌলর নাম দেওয়া হলো, এবং এই 30টা মৌল সিরিয়ালি দেওয়া হলো। হ্যাঁ, এর পরবর্তীতে পরে যে মৌলগুলো আছে আমরা পরের দিন আগামীকাল ওখান থেকে শুরু করব। আজকে আপাতত জিঙ্ক পর্যন্ত থাকুক, এর পর্যন্ত মৌলগুলো তুলে নেবেন। আপনারা যারা একেবারে বেসিক থেকে করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো তুলে নিতে পারেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 36 পর্যন্ত মৌলগুলো এখনই টানা বলে দিতে পারবেন। তো আমরা সামনের দিকে যাব, ধরেন পরে ক্লাসে 6টা 12টার মতো মৌল পড়বো, এরপর আরও 10টা, এভাবে প্রতিদিন মৌল বাড়াতেই থাকবো। ওকে, আচ্ছা আপনাদের এই মৌলগুলোর উপর একটা ছবি দেবো আমি বলেছি পেজে। তো এখানে জিঙ্কের বানান, কোপারের বানান, নিকেলের বানান সবগুলোই থাকবে। এই সবগুলোর সাধারণত প্রনাউন্সিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে ল্যাটিন কিছু নাম পাবেন, যেমন সোডিয়ামের নাম আসলে সোডিয়াম না, এটার নাম নাট্রিয়াম। পটাশিয়াম নাম আসলে ক্যালিয়াম, বুঝতেছেন? সিলভারের নাম আসলে আর্জেন্টাম। এই যে নামগুলো আছে এই নামগুলো ওখানে পাবেন, ওগুলো একটু পড়ে নিতে হবে। আচ্ছা তাহলে আমার এখন কাজ হচ্ছে আপনাদেরকে পরমাণু থেকে আনছিলাম, মনে আছে? দ্বিপরমাণু 4 পরমাণুকের কথা বলতেছিলাম। তো এই যে দেখেন আমি আপনাদেরকে যে সিরিয়ালগুলো দিচ্ছি এগুলো একটু দেখেন, এই পাঁচটা থাক, আমার একটু বোঝানোর জন্য কাজে লাগবে। মাঝখান থেকে একজনকে নিয়ে আসি। আচ্ছা জিঙ্ককে নিয়ে আসি, লাস্টে আছে জিঙ্ক, একে নিয়ে আসে। জিঙ্ক কী কী জানলেন এখানে দেখেন তো। শুধু জানছেন যে 30 নাম্বারে এটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে 30 নাম্বারে কেন। আমাদের প্রশ্নটা এটা যে 118টা মৌল আছে, এর ভিতরে যে 30 নাম্বারে, এটার কি কোনো রহস্য আছে?
খুবই গুরুত্বপূর্ণ রহস্য আছে যে সে 30 নম্বরে কেন। এখন আসেন, এই যে জিঙ্ক মৌলের কথা বলতেছি, এটা একটা মৌল, তো ধরে নিচ্ছি আমরা এটা একটা পরমাণু। ভালো করে বুঝিয়ে, জিঙ্কের এটা একটা পরমাণু। সায়েন্টিস্টটা প্রথমেই বলতেছে যদি আমরা কখনো পরমাণুকে ভেঙে ফেলি তাহলে 3 ধরনের কণিকা পাবো। পরমাণুকে ভাঙলে 3 ধরনের কণিকা পাওয়া সম্ভব। প্রথম যে কণিকার নাম বলবো আমি সেটা হচ্ছে স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা যে কারণে বলা হয় সেটা হচ্ছে এখানে সাধারণত এই কণিকাগুলো সবসময় বিদ্যমান থাকে। এরা কারা কারা? এটা হচ্ছে একজন প্রোটন, আর এটা হচ্ছে ইলেকট্রন, আর আরেকজন হচ্ছে নিউট্রন। এই 3টা কণিকা সবসময় বিদ্যমান থাকে বলেই, স্থায়ীভাবে থাকে বলে এদেরকে বলা হচ্ছে স্থায়ী কণিকা। এরপরে 2 ধরনের কণিকা বিদ্যমান, একটা হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা, এই অস্থায়ী কণিকাগুলো হচ্ছে পাইয়ন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, মেসন, বোসন, এরকম বেশ কিছু কণিকা আছে। সায়েন্টিস্টদের মতে প্রায় 100টার মতো করে কণিকা আছে। বোঝা গেল? এই 100টার মতো করে অস্থায়ী কণিকা আছে। এদের সবার নাম আপনাদের জানা লাগবে না, তবে বেশ কিছু যেটার কয়েকটা নাম জানলে ভালো হয়। আমি যেগুলোর নাম বললাম আপনি চাইলে এগুলোর নাম লিখেও রাখতে পারেন। এটা হচ্ছে বোসন, মেসন, নিউট্রিনো, পাইয়ন, অ্যান্টিনিউট্রিনো, এরকম আর কি, মিউরন, এরা হচ্ছে অস্থায়ী কণিকা। আচ্ছা, আর এই 2 ধরনের কণিকা ছাড়া আর এক ধরনের কণিকা পাবো, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা, কম্পোজিট কণিকা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে আলফা কণিকা আর একটা হচ্ছে ডিউটেরিয়ান কণা। ডিউটেরিয়ান কণা, একটা হচ্ছে আলফা কণিকা। ওকে, আপনারা এই পর্যন্ত আসার পর মনে হয় একটা প্রশ্ন করা উচিত আপনাদের, বা জানতে চাওয়া উচিত যে একটু আগে তো সুন্দরই ছিল কিন্তু এখন কি হচ্ছে বুঝতে পারতেছে না হয়তো অনেকে। একটা জিনিস বলে রাখি, আমি একটা বড় টপিক নিয়ে আলোচনা শুরু করছি। তো এই টপিকটার কাজ হচ্ছে আপনাদের মনে থাকার কথা, অণু গোলাকার কেন, অণুকে ভাঙলে পাবোটা কি, তাই না? এখান থেকে কিন্তু ওই জায়গা থেকে আলোচনা শুরু করছে। তো ওখান থেকে আলোচনার জন্য আমি যেটা জানাতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে সায়েন্টিস্ট আমাদেরকে বললো এই বিশ্বে 118টার বাইরে কোনো মৌল নাই, তাই কিনা? 118টার ভিতরে সব পদার্থ ইনক্লুডেড। তাহলে 118টা পদার্থ জানতে পারলে পৃথিবীর সব পদার্থ সম্পর্কে আমরা বলতে পারবো, তাই কিনা? হ্যাঁ, ব্যাপারটা আসলেই তাই। কিন্তু আমরা 118টা মৌল সম্পর্কে এখনই সব জেনে ফেলতে পারবো, ঘটনা তা না। এদের আমরা যেটা করতে যাচ্ছি যে 118টা থেকে সিরিয়ালি 1 থেকে 30টা পর্যন্ত মৌল জানলাম। এই 30টা মৌলের ভিতরে 30 নাম্বার আছে জিঙ্ক। তাহলে জিঙ্কে এখন একটা মৌল, এই মৌলটাকে আমরা ভাঙবো। তো ভাঙার আগে জানতে চাচ্ছি পরমাণু আসলে জিনিসটা কি। যেমন অণুর কথা শুনছিলাম, অণুতে আমরা চিনি এখন। তো সায়েন্টিস্টরা বলতেছে দেখেন, অণু ভাঙলে আমরা পরমাণু পেতে পারি। আচ্ছা, আপাতত ধরে নেন এরকমটা যে অণু ভাঙলে আমরা পরমাণু পাবো। কেমনভাবে পাবো দেখেন, ধরে নেন অক্সিজেনের এটা একটা অণু, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে অক্সিজেন একটা পরমাণু পাবো। বলা যেতে পারে এটাও তো একটা ও, এটাও একটা ও, তাহলে এটা একটা অক্সিজেনের প্রতীক ও, কিন্তু এটা একাই, খেয়াল করেন। আর এখানে লেখার সময় O2 লিখছি, তার মানে কি বোঝা গেল, 2টা অক্সিজেন পরমাণু একত্রিত হলেই কেবল অণু তৈরি হবে। তার মানে কি প্রশ্নের উত্তরটা এমন যে কয়েকটা পরমাণু এসে অণু তৈরি হয়? হ্যাঁ, অণু তৈরি হওয়ার সময় কয়েকটা পরমাণু লাগতে পারে, তবে সবসময় পরমাণু কয়েকজন লাগবে, ঘটনা এমন নাও হতে পারে। এমন অনেকগুলো পরমাণু আছে যাদের অণু হতে হলে 1 পরমাণু হলেই চলে। আচ্ছা, বোঝা গেল? এটাই বলছিলাম আমি একটু আগে যে অণুগুলোর ভিতরে 7 জন আছে দ্বিপরমাণুক। আমি 7 জনের নাম আরেকবার বলতেছি, চাইলে লিখে নিতে পারেন। হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 7 জন দ্বিপরমাণুক। একজন আছে 4 পরমাণুক, 4 মানে ওর একটা অণুর কাছে 4টা পরমাণু থাকবে, এটা হচ্ছে ফসফরাস। এখানে লেখা ছিল একটু আগে 15 নম্বরে ছিল, খেয়াল করবেন। 16 নম্বরে ছিল সালফার, এখানে খেয়াল করে দেখেন সালফারের একটা পরমাণুর ভিতরে, একটা অণুর ভিতরে 8টা করে পরমাণু থাকা সম্ভব। তার মানে একটা মৌল পাচ্ছি 8 পরমাণুক, একটা মৌল 4 পরমাণুক, 7টা মৌল পাচ্ছি দ্বিপরমাণুক, আর বাকি মৌলগুলো বলতে পারেন 1 পরমাণুক। এই পরমাণু নিয়ে আলোচনা শুরু করতেছি, পরমাণু। তো আমরা এখন বলতে পারি পরমাণুকে ভাঙলে কি পাবো, ওই যেমন প্রশ্ন করছিলাম অণু ভাঙলে কি পাবো। তো বলা হচ্ছে পরমাণু ভাঙলে আপনি 3 ধরনের কণিকা পেতে পারেন। একটা স্থায়ী কণিকা মাস্ট পাবেন, সেজন্য স্থায়ী বলা হয়েছে। অস্থায়ী কণিকা পেতেও পারেন, নাও পারেন, নামই দেখেন অস্থায়ী, থাকতে পারে নাও পারে। এই কণিকার সংখ্যা 100 ধরনের হতে পারে, এটা 100 রকমের কণিকা থাকা সম্ভব। এর ভিতরে কয়েকজনের নাম বললাম। আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা, আলফা এবং ডিউটেরিয়ান কণা। সাধারণত কম্পোজিট কণিকা নর্মালি কোনো মৌলের ভিতর থাকে না, আর কিছু কন্ডিশন অ্যাপ্লাই করলে এদেরকে পাওয়া যায়, এবং এদেরকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর বলা যেতে পারে। এবং এদের আসলে তেজস্ক্রিয় যে মৌলগুলো আছে, এই মৌলগুলো থেকে আমরা আলফা কণিকা, ডিউটেরিয়ান কণা সহজে অবজার্ভ করতে পারি। আচ্ছা, আপাতত যেহেতু আমাদের এই 2 ধরনের কণিকা নিয়ে খুব একটা কাজ নেই আর কি বলা যেতে পারে।
বা এই দুইটা কণিকা নিয়ে আপনাদের সিলেবাসে খুবই কম আলোচনা আছে, তবে স্থায়ী কণিকা নিয়ে প্রচুর আলোচনা আছে এবং এটা খুব ভালো করে জানতে হবে আমাদের। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন সম্পর্কে জানা। একটু পরে খেয়াল করে দেখবেন, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সম্পর্কে জানতে পারলেই পরমাণু জানতে পারছেন, পরমাণু থেকে চলে যাবে অণুতে, এরপরে আপনি নিজেরাই বুঝতে পারবেন অণু কেন গোলাকার। আশা করি বুঝতে পেরেছেন। সামনে যাবো আর একটু। প্রোটন, প্রোটনের প্রতীক আমরা পি বলবো, ছোট হাতের পি বললে ভালো হয়। এই প্রোটনের দুইটা ক্রাইটেরিয়া আছে, বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে প্রোটনের চার্জ, চার্জ হচ্ছে +1.6 10⁻19 কুলম্ব। সিতে কুলম্ব বোঝাচ্ছি, এটা একটা কুলাম্ব, এটা একটা চার্জের একক। আর এর ভর আছে 1.672 × 10⁻24 গ্রাম। ইলেকট্রন, এর চার্জ হচ্ছে -1.6 × 10⁻19 কুলম্ব এবং এর ভর হচ্ছে 9.1, সম্ভবত ভুলে গেলাম এটা, 28 গ্রাম। নিউট্রন, ইলেকট্রনকে ছোট হাতের ই দ্বারা প্রকাশ করব, নিউট্রনকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করব। নিউট্রনে কোনো চার্জ নেই, এ কারণে এটাকে বলা হয়ে থাকে চার্জবিহীন। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10⁻24 গ্রাম। এই তিনটা কণিকা আর কি। কোথায় আছে আমরা আলোচনার ধরুন একটু, বা একটু মনে রাখুন যে পরমাণুর ভিতরে তিন ধরনের কণিকা বিদ্যমান, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন, তাই না? আমরা পরমাণু নিয়ে আলোচনায় আছি, এখন এদেরকে নিয়ে আলোচনা করব। ধরেন আমরা যে জিঙ্কের কথা বলতেছি, এই জিঙ্ক সম্পর্কে আমাদের কী কী জানতে হবে। জিঙ্ক, একটু আগে দেখলেন যে এই জিঙ্ক 30 নম্বরে ছিল, মনে আছে? তবে এখানে পাশে 30 লিখে রেখে নিচে, উপরে একটা মান লিখে রাখতেছি, এই মানটা আপাতত ধরে নিন 65। অবশ্যই এটা আপনাদের কদিন পরে মুখস্থ করতে হবে যে জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65। এখন একটা মৌলকে যখন আমরা প্রদর্শিত করি, কিভাবে প্রদর্শিত করি এটা একটু দেখে নিন। এই এক্স যে দেখতেছেন, এই এক্স হচ্ছে একটা মৌলের নাম, একটা মৌলের নাম, মনোযোগ দিবেন একটু। তার মানে এক্স বলতে এই যে জিঙ্ক বলতেছি ZN, তার মানে ZN বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে জিঙ্ক, যেটাই NC, জিঙ্ক, ZN, এক্স হচ্ছে মৌলের নাম। এই এক্স এর বাম দিকে নিচে খেয়াল করেন, বাম দিকে নিচে যে মানটা থাকবে সেটাকে বলা যেতে পারে পি। এই পি হচ্ছে প্রোটন সংখ্যা, যেটাকে বলা যেতে পারে স্ল্যাশ না অর আর কি, অর পারমাণবিক সংখ্যা। তার মানে পি হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তার মানে দেখেন এই যে জিঙ্কের নিচে 30 লিখছিলাম না, এটা হচ্ছে মূলত পারমাণবিক সংখ্যা, মানে পি হচ্ছে 30 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 30, মানে প্রোটন সংখ্যা 30। কি বুঝলেন? এই প্রোটন নিয়ে আলোচনা করতেছি না মাত্র। তাহলে মানে এই সিদ্ধান্তটা এখনই উপনীত হন, আপনাকে জানিয়ে রাখি, যে মৌলটা যত নাম্বারে আছে সোজা কথা তার কাছে ততটা প্রোটন আছে। ধরেন নিওবিয়াম বা নাইওবিয়াম 41 নাম্বারে আছে, প্রশ্ন 41 নাম্বারে কেন? তার একটা পরমাণুর কাছে 41টা করে প্রোটন আছে, সোজা কথা। ক্যালসিয়াম 20 নাম্বারে আছে, কেন? তার একটা ক্যালসিয়ামের কাছে 20টা প্রোটন আছে। ইউরেনিয়াম 92 নাম্বারে আছে, 92 নাম্বারে আছে, কেন? একটা পরমাণুতে 92টা প্রোটন আছে। সোজা কথা বলা যেতে পারে 118টা যে মৌল আছে, এই মৌলগুলো যে সিরিয়াল আমরা দেখি, এই সিরিয়াল ডিপেন্ডস অন প্রোটন নাম্বার। তার মানে একটা মৌল কত নাম্বারে আসবে সেটা নির্ভর করতেছে ওই মৌলের কাছে একটা পরমাণুর কাছে কটা করে প্রোটন আছে। সহজে কি বুঝছেন?
তার মানে প্রোটনের সংখ্যা যা, তার পারমাণবিক সংখ্যা বা সিরিয়াল সংখ্যা, একটু যে সিরিয়ালটা লিখছিলাম এটা সংখ্যা তাই। এটা হচ্ছে প্রোটন বা পারমাণবিক সংখ্যা, যেটা একটা মৌল লেখার সময় বাম দিকে নিচে কর্নারে লেখা লাগে যেভাবে জিঙ্ক 30 যেভাবে লিখছে আর কি। এরপরে এই মৌলটার উপরের দিকে যেটা লেখা লাগবে সেটা হচ্ছে এ বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, ভর বললে ভালো হয়, পারমাণবিক ভর সংখ্যা বা শুধু ভর সংখ্যা বললেও চলবে। এটা হচ্ছে এ গেল। ডান দিকে উপরে যেটা লিখবো, যেমন এখানে দেখেন জিঙ্কের পারমাণবিক ভর তাহলে কত 65। এক্স এর ডান দিকে উপরে যে মানটা লিখবো সেটা মান হচ্ছে প্লাস মাইনাস কিউ, আর এই কিউ বলতে বোঝাচ্ছে চার্জ, মানে চার্জ কত আর কি। যেমন ধরো আমি জিঙ্কের এখানে কিছুই লিখলাম না, মনে রাখবেন এই চার্জ যদি কোনো কিছু লেখা না থাকে এখানে ব্র্যাকেটে লিখে দিই। আচ্ছা, আপনারা যারা নোট করতেছেন তারা এগুলো তুলেন, যেগুলো তোলা লাগবে এগুলো আমি সুন্দর করে লিখবো, হ্যাঁ, আর যেটা বোঝার লাগবে সেটা অনেক বেশি সুন্দর করে নাও তুলতে পারি, এদিক সেদিক করে লেখালেখি করবো অবশ্য। তবে এখানে যতগুলো তথ্য দেখতেছেন সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, তুলে রাখতে পারেন। তাহলে কোনো কিছু দেওয়া না থাকলে শূন্য। যেমন ধরেন এই জিঙ্কের এখানে কোনো চার্জ আমি দিইনি, তার মানে এখানে কিউর মান কত লিখবো 0, বোঝা গেল। এবার ডান দিকে নিচে এটা আমি আপাতত কী দিয়ে চিহ্নিত করব, এটা যে কোনো একটা যদি চিহ্নিত করলেই হয়। ধরেন আমি আপাতত এটাকে বড় হাতের এন দিলাম মনে করেন, তো বড় হাতের এন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। এটা আবার যদি কোনো মান দেয়া না থাকে, অর্থাৎ দেয়া না থাকলে এটা 0 ধরা যাবে না, 1 ধরতে হবে। কোনো মান নেই মানে 1। যেমন এখানে জিঙ্কের এখানে কোনো কিছু নেওয়া নেই, তাহলে কি লিখবো, এটা 1 ধরে নেব, বুঝলেন। এবার আসেন এই কিউ আর এর দুটো সূত্র আছে। যে এ দেখতেছি এ মানে কি বলেন তো, পারমাণবিক ভর বা পারমাণবিক ভর সংখ্যা। এর হচ্ছে পি প্লাস এন, আর পি কি, পি হচ্ছে প্রোটন, এন হচ্ছে, এন তো লিখিনি এখনো, এন হচ্ছে নিউট্রন সংখ্যা, এন হচ্ছে নিউট্রন। এটা একটা সূত্র বলতে পারেন, এটা একটা সূত্র। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে পি প্লাস এন, তার মানে যে পারমাণবিক ভর, এই ভরটা কোত্থেকে আসে, প্রোটন করে 30টা, আর এখানে যে নিউট্রন আছে দুইটা যোগ করলেই এই 65 পাওয়া যাবে। ওকে, আরেকটা সূত্র লিখে রাখি যে কিউ এর কথা বলতেছে না, কিউ চার্জ, এই চার্জ ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস ই, মানে প্রোটন থেকে ইলেকট্রন বাদ দিলে আমরা কি পাবো, চার্জ পেয়ে যাবো। এই দুটো হচ্ছে মূলত সূত্র। আপনাদের মনে হতে পারে যে আসলে আমরা এগুলো করবো কি, এখান থেকে যত কিছু দেখছি আমরা, তো এই মানগুলো তো অবশ্যই মনে রাখবেন, একটু মনে রাখা দরকার, পরবর্তীতে আমাদের কাজে লাগবে একটু পরেই। আর এইটা এই দুটো সূত্র দিয়ে আমরা এখনই কিছু কাজ করে দেখাবো, দেখবো যে একটা মৌলের ভিতরে কি কি আছে, একটা মৌলিকের নাম ধরে ডাকলে আপনি কি কি জানতে পারবেন। এই পর্যন্ত করলে ইনশাল্লাহ আজকে আমরা হচ্ছে আর খুব একটা সামনে যাবো না আর কি, প্রথম দিন যেহেতু অনেক লোড হয়ে যাবে না হয়তো আপনাদের, আর অল্প কিছুক্ষণ আছে। আমরা দেখতেছি আপনারা অনেকে কমেন্ট করেছেন, হ্যাঁ আপনারা হচ্ছে একটু কমেন্টগুলো আমি উত্তর দিব একটুখানি পরে, আমি একটুখানি শুধু আগায় নিই আর কি, তাহলে একসাথে আলোচনা শেষ করে দেবো। এটা আপনাদের তোলা হয়েছে আমি ধরে নিচ্ছি, অথবা পরবর্তীতে রেকর্ডেড যেহেতু থাকবে আপনারা পরে ওগুলো কাজ করে নিতে পারবেন। যেমন ধরেন এই জিঙ্কের ভিতরে, তাহলে আমরা এখানে জিঙ্ক থেকে জানলাম কি প্রোটন কয়টা আছে বলে 30টা। এখন এই ইকুয়ালটা আমরা কি জানি, এখান থেকে সূত্রটা দেখেন, ইকুয়াল টু পি প্লাস এন, যেখানে পির মান কত পেয়েছি বলেন, পির মান পেয়েছি 30, তাহলে পি হচ্ছে 30, আর এর মান পেয়েছি 65, তাহলে এন এর মান জানতে পারবো 30 প্লাস এন যেহেতু, তাহলে এন এর মান কত আসবে 35, বোঝা গেল। আবার দেখেন কিউ ইকুয়ালটা আমরা কি জানি, পি মাইনাস ই, এখানে কিউ কত 0, যেহেতু কিউ কোনো মান ছিল না, কিউ এর মান 0, পি এর মান 30 মাইনাস ই মানে তো ইলেকট্রন, আচ্ছা ই মানে ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন সংখ্যা, আর এর মানে নিউট্রন, নিউট্রন একটু লিখছিলাম নিউট্রন, তাহলে কত হবে, ইলেকট্রন হবে 30টা। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, এই আপনার জিঙ্ক লেখার সময় যখন 30 আর 65 আপনি লিখছেন, সাথে সাথে আপনি জানতে পেরেছেন এখানে প্রোটন আছে 30টা, নিউট্রন আছে 35টা, ইলেকট্রন আছে 30টা, 3টা ডাটা। আর এই 3টা ডাটাকে আমরা বলতেছি স্থায়ী কণিকা। ধরেন আপনাকে বলা হলো এটা সোডিয়াম, সোডিয়াম কত নাম্বার আছে আপনি দেখছি একটু আগে 11 নাম্বারে আছে। আর এর পরের দিনে আপনারা শিখবেন যে এই 11-এ সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, বুঝলেন।
আচ্ছা, আপনাদের কাজ একটু বাড়াই দিই আজকে, আমি পেজটা আপলোড করে দেবো আজকে এই পেজে একটু পরেই। 1 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো লিখছি, পারমাণবিক ভর 30 পর্যন্ত, যে জিঙ্ক পর্যন্ত, এদের পারমাণবিক ভরটাও আমি আজকে অ্যাড করে দেবো। আপনাদের এই 1 থেকে 30 পর্যন্ত এদের পারমাণবিক সংখ্যা আর পারমাণবিক ভরটা মুখস্থ করতে হবে, শুধু এটা কোন কাজ আর কি। মানে যে 11 নম্বর আছে সোডিয়াম আর ভর কত 23, এই দুটা জিনিস শুধু দরকার। কেন দরকার দেখেন, এখান থেকে একটু খেয়াল করেন এই দুইটা জিনিস। এই 11 মানে কি হবে, পি। প্রোটন একটু রুল ছিল এখানে, খেয়াল করছেন, প্রোটন হচ্ছে 11টা এখানে, ঠিক কিনা? এর মান কত, 23। চার্জ, এখানে চার্জ আছে, নেই, 0 গেছে। তাহলে আমরা এখন সূত্র পাবো কি, এ ইকুয়াল টু পাচ্ছি পি প্লাস এন। তাহলে পি প্লাস এন, পির মান কত 23, পির মান 11, এন এর মান জানি না, এন বের হবে 12 আসলো। কি বের হলো বলো তো, পি কিন্তু আগে বের হয়ে গেছে, প্রোটন, এটা কি বের হলো, নিউট্রন, আর কি লাগে, ইলেকট্রন। কি বের করতে যাচ্ছে বলেন তো, স্থায়ী কণিকা 3টা, টার্গেট স্থায়ী কণিকা 3টা। তার মানে কিউ ইকুয়াল টু আমরা কি জানি, সূত্র এটা, পি মাইনাস সি। তাহলে কিউ এর মান কত বলেন, 0, পি কত 11, ই কত জানি না, বের হয়ে যাবে 11। কিছু বুঝছেন? সোজা কথা, একটা মৌল যদি আমরা জানতে পারি, সেই মৌলটার ব্যাপারে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন জানতে পারবো। আচ্ছা, আমি এটুকু মুছে দিচ্ছি, ধরে নিচ্ছি আপনারা এটুকু তুলে নিয়েছেন অথবা তুলে নিয়েন পরে। হ্যাঁ, এখন ধরেন সোডিয়ামের মাথায় আমি একটা প্লাস দিয়ে দিলাম এখানে, প্লাস। এই প্লাস কোনো কিছু না দেওয়া মানে +1 ধরে নেবেন, বুঝলেন কিছু? ধরেন এখানে এবার 23 ঠিকই আছে, 11 ঠিকই আছে। এখন জানতে চাচ্ছে ইলেকট্রন বাকি সংখ্যাগুলো কত হবে। তাহলে দেখেন প্রোটন ইকুয়াল টু 11টা হবে, বুঝতেই পারতেছেন, এর মান হচ্ছে 23। কিউ এর মান কত হবে, কিউ এর মান +1, ঠিক কিনা? এখানে তো চার্জ দেওয়া থাকে, 3টা ডাটা দেওয়া আছে, কিন্তু এই 3টা ডাটা থেকে আমরা কী কী দরকার, আমাদের 3টা মান দরকার। একটা প্রোটনের মান তো দেয়া আছে, ইলেকট্রন দরকার এনিহাও, আর নিউট্রন দরকার। তো আমরা চলে যাই, কিউ ইকুয়াল টু আমরা কি জানি বলেন, পি মাইনাস ই। কিউ এর মান কত এবার, +1, +1 মানে 1ই আর কি। প্রোটন কত 11টা, ইলেকট্রন জানি না, বের হবে না, খেয়াল করেন, মাইনাস হয়ে যাবে, এটা এদিকে আসলে ইলেকট্রন কটা আসবে, 10টা। নিউট্রনে আসেন, তাহলে আবার এ ইকুয়াল টু কি জানি, পি প্লাস এন, এর মান 23, পির মান 11, এন এর মান জানি না, বের হবে 12, এন এর মান, ইর মান, পির মান। আসলে আমি আপনাদেরকে এতক্ষণ থেকে যেটা শেখানোর চেষ্টা করতেছি, এইটা হচ্ছে একটা মৌলের সব সময় আপনাকে প্রোটন, ইলেকট্রন, নিউট্রনটা মাথায় সেট করতে হবে এনিহাও। এবং সেটা যে কোনো মৌল হতে পারে। ধরেন পটাশিয়াম, আপনাকে বললাম ক্যালিয়াম বা পটাশিয়াম, বলেন এটা ব্যাপারে কী জানেন। তাহলে আপনি বলবেন পটাশিয়াম 19 নম্বরে আছে আর পারমাণবিক ভর আছে 39 মনে করেন আর কি, বা 40। তাহলে কীভাবে বলবেন, এই দেখেন ধাপ ধাপ করে শব্দ করে ফেলেন। আরও খুব সহজে বলে দিচ্ছি, খুবই সহজে মনে রাখা, 19 না কথা 40। তাহলে এই 19 মানে প্রোটন হচ্ছে 19টা, যার কারণে তো হচ্ছে 19 নম্বরে আছে। ওকে, নিউট্রন কত হবে, এখান থেকে এটা বাদ দেন, তাহলে নিউট্রন পাবেন। কারণ এই দেখেন প্রোটন আর নিউট্রন যুক্ত করে তো 40 হয়েছে। এই যে এগুলাতে খেয়াল করেন, এই যেমন এখানে দেখেন 23, তাহলে নিউট্রন কত হয়েছে 12টা। কারণ এইটা থেকে এটা বাদ দিলে নিউট্রনটা পাবো। এখানে কত ছিল 23, এটা তো ছিলই। এখানে দেখেন নিউট্রন কত ছিল, এখানে নিউট্রনটা বের করছিলাম, খেয়াল করছেন কিনা, 35 বের হয়েছিল। তার মানে এখান থেকে এটা বাদ দিলে নিউট্রনটা পেয়ে যাবো। তাহলে এখানে প্রোটন পাচ্ছি 19, তাই 19 নম্বরে আছে। নিউট্রন হবে এটা থেকে এটা বাদ দিলেই হচ্ছে কত হবে, =21। ওকে, ইলেকট্রন কত হবে, যদি 4 শূন্য হয় তাহলে ইলেকট্রন আর প্রোটন হবে সমান। 4 যদি বাড়ে, ধরেন এখানে যদি প্লাস থাকে একটা, তাহলে একটা ইলেকট্রন কমে যাবে, ইলেকট্রন হবে 18টা। আর একটা যদি প্লাস দিই, ইলেকট্রন হবে 17টা। এখানে যদি মাইনাস দিয়ে দিই, একটা মাইনাস দিই, তাহলে ইলেকট্রন হবে 19টার জায়গায় এখন বেড়ে একটা মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়বে, ইলেকট্রন হবে 20টা। আপনারা কি বুঝছেন, মনে হয় বুঝছেন? আমি এতক্ষণে যে জিনিসটা শিখালাম সেটা হচ্ছে একটা মৌলকে কিভাবে প্রদর্শিত করা হয়। জিঙ্ক কীভাবে প্রদর্শন করবেন, সোডিয়াম কীভাবে প্রদর্শন করবেন, এদেরকে প্রদর্শিত করতে পারলেই আমরা এদেরকে সাজাতে পারবো। এদেরকে সাজালেই পরমাণু সাজা হয়ে যাবে, পরমাণু দিয়ে আমরা অণু সাজাবো, এরপর দেবো অণুটা গোলাকারে। কেন আজকে অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না, প্রথম ক্লাস যেহেতু, আজকে আর লোড দিচ্ছি না। আপনাদের সাথে কমেন্টগুলোর উত্তর দিয়ে দিই। আচ্ছা, অনেক কমেন্ট করেছেন আজকে আপনারা, হচ্ছে চেষ্টা করতেছেন অনেকে, মনে হচ্ছে অনেকেই লাইভে আছেন এখনও। আমার কথাবার্তা কেমন বুঝতে পেরেছেন আমি জানি না আর কি, চেষ্টা করবো আমি সর্বোচ্চটুকুন। আচ্ছা, এমডি শাকিল এখান থেকে কমেন্ট করে পড়া শুরু করি। হ্যাঁ, আমি ডিপ্লোমা এর উপরগুলো কি পড়ছি, আচ্ছা এর উপরগুলো পড়ছি মনে হচ্ছে আর কি।
শরীফুল হক, ইনশাল্লাহ আমি ডিউটি করবো। জি ভাই ইনশাল্লাহ, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনার হচ্ছে মনের আশা পূর্ণ করুক। আর হচ্ছে এমডি শাকিল, এটা কি ডুয়েট প্রস্তুতির জন্য ক্লাস? হ্যাঁ হ্যাঁ ভাই, ডুয়েট প্রিপারেশনের জন্য ক্লাস এটা। মোহাম্মদ হানজালা, 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস হলে ভালো হয়। ঠিক আছে ভাই, আমরা চেষ্টা করব। আমি ডিপ্লোমায়ের নতুন পর্বের শিক্ষার্থী, এমডি শাকিল কমেন্ট করেছেন, আমি ডিপ্লোমায়ের নতুন প্রথম পর্বের শিক্ষার্থী, আমি কীভাবে প্রস্তুতি নেব। প্রস্তুতি নেওয়ার জন্য সাজেশন একটাই, আপনি প্রথম পর্ব হন আর সপ্তম পর্ব হন, বা ষষ্ঠ পর্ব মনে হয় এখন আছেন, বা সপ্তম পর্ব মনে হয় রানিং শুরু হতে যাচ্ছে আর কি। তো আপনারা যে পর্বেই থাকেন, নিয়ম হচ্ছে আপনি যে কোনো একটা রাস্তাতে আপনাকে একটু একটু করে কাভার করলে সুবিধা হয়। আপনাকে এখনই সব কিছু করে ফেলতে হবে ঘটনা এমন না, তবে আপনি অবশ্যই যতখানি এগিয়ে থাকবেন তত আপনার জন্য ভালো, কারণ আপনি এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতেছেন, জানতেছেন। ধরেন আপনি একটা পলিটেকনিক্যালে, মানে আপনি এখন যে সেমিস্টারে আছেন, ধরেন ষষ্ঠ সেমিস্টার মাত্র কমপ্লিট করছেন, এখন এই সেমিস্টারটা কোনো কারণে আপনার সিজি আসলো ধরেন খুবই খারাপ, 3.80 নিয়ে আর কি, বা 3.1020 এরকম আসলো আর কি। আপনি চাচ্ছেন যে আপনার যদি এই সেমিস্টারটা আবার দেওয়া হয়, তাহলে আপনি তো বলতে পারবেন যে অ্যাপ্লাইড মেকানিক্সে ঝামেলা করছিল, আপনি বলতে পারবেন যে প্রোগ্রামিং সিতে খুবই ঝামেলা করছিল, আপনি বলতে পারবেন যে আপনাদের কী কী সাবজেক্ট আছে সেগুলো মনে গেলেন ডিসক্রিট, ডিজিটাল, এগুলো তো অনেক ঝামেলা করছে। তাহলে কোথায় কোথায় ঝামেলা ছিল বা কোথায় কেমন ছিল, কোনটাতে আর T4 দিলে পারবেন, এটা আপনি জানতে পারবেন। রাস্তায় একজন আগে যেটা চিনবেন আপনি সেটাতে দক্ষ হয়ে যাবেন। ওকে, মেকানিক্যাল থেকে কতগুলো ছাত্র পরীক্ষা অংশগ্রহণ করে? এবারে মেকানিক্যালের হিসাবটা আমার জানা নেই যদিও আর কি, তবে 1,500 অ্যাপ্রক্সিমেট ধরে নেন, অ্যারাউন্ড 1,500 হতে পারেন আর কি। ক্লাস চলুক। শরীফ হাসান ভাই, আজকে আর না ভাই, অনেক দূর, প্রায় 11টা বেজে যাচ্ছে, আজকে আর না। হ্যাঁ ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে। আচ্ছা আচ্ছা, এসিএস সৈকত, থামো তুই তো সেমিস্টার। আচ্ছা ভাই ঠিক আছে, সমস্যা নেই, সবাই উৎসাহিত হোক, পড়াশোনার জন্য আসুক। ডুয়েট একটা হচ্ছে অ্যাডমিশন, বলতে পারেন যে অ্যাডমিশন জোন। এখানে আসলে আল্লাহ না করুক যদি কেউ ফিরেও যায় আর কি, তাহলে দেখবেন এখানে আসলে পড়াশোনার নতুন একটা ট্রাক তৈরি হয়, একটা পরিবেশ তৈরি হয়। পরবর্তীতে জবের জন্য যারা অ্যাপ্লিক্যান্ট তৈরি হয় তারাও দেখবেন অনেক ভালো করে প্রস্তুতি নিতে পারে, কারণ হচ্ছে যেহেতু নন এবং ডিপার্টমেন্ট দুইটা সম্পর্কে ঝালাই হয়ে যায়, তার মানে তার কিন্তু ব্রেনের ভিতর নতুন নতুন অনেকগুলো জিনিসপত্র ঢুকে মোটামুটি অনেক ভালো জানতে পারে আর কি, মানে বুঝতে পারে, অভিজ্ঞতা অর্জন করতে পারে, এটাতে অনেক উপকারে দেয় আর কি বিষয়গুলো। আচ্ছা, আপনাদের অনেকগুলো কমেন্ট করেছেন, আমি আর কমেন্টগুলোতে হচ্ছে না দিই। হ্যাঁ আচ্ছা, শেষ দু একটা প্রশ্নের উত্তর দিই যেগুলো মনে হয় মানে উত্তর করা দরকার আর কি। অনেকে আমার বলছেন ক্লাসগুলো বুঝতে পারতেছেন, ধন্যবাদ ভাই। কোনো কারণে কোনো কিছু বুঝতে না পারলে বলবেন, আমার কথা বলার একটু স্পিড বেশি মাঝে মাঝে হয়ে যায়, কোনো কারণে কষ্ট হয়ে গেলে সেটাও জানাবেন আমাকে অবশ্যই। হ্যাঁ, প্রশ্ন ইংরেজি বাংলা দুটাতেই হয়। ইসাল ফয়সাল ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন ইংরেজি দুটাতেই হবে আর কি। জি, আবার আকাশ ভাই প্রশ্ন হচ্ছে যে ভালো লাগছে আপনারও, ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কম্পিউটার একটা সিটের জন্য কতজন পরীক্ষা দিয়ে একটু বলবেন? আসলে এটা বলা মুশকিল, যেমন এবার পরীক্ষা দিয়েছিল সম্ভবত 1,058 জন আর কি, একজাক্ট মনে পড়তেছে না যদিও আমার, এরকম আর কি 1,058 জনের মতো আর কি। তো এভাবে ভাগ করে নেন কয়জন হয়, 120 জন না, 120টা সিট আর কি, 1,000 জন ধরে নেন পরীক্ষাতে আর কি, 8 জন হচ্ছে মনে হয় আর কি, 8-9 জনের মতো হবে এরকম আর কি। তো আসলে এইভাবে হিসাব করা না আসলে ঠিক না আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে ধরেন আপনি যদি 1,000 জন যদি পরীক্ষা দেয়, তাহলে 980 জনকে আপনাকে বাদ দেওয়া লাগবে, নাকি 880 জনকে বাদ দেওয়া লাগবে। তাহলে 880 জন যে আপনি যদি চান্স পান, তাহলে আপনি কিন্তু 8 জনকে টপকায় চান্স কিন্তু পাচ্ছেন না, 880 জনকে টপকায় চান্স পাইতে হচ্ছে। স্টুডেন্ট যদি 2,000 হয়, আপনাকে 1,880 জনকে টপকায় চান্স পেতে হচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে লাইভে যারা অ্যাড আছেন, ডুয়েটে চান্স পাওয়া কখনোই অনেক কঠিন নয়, রাস্তাটা যদি ঠিকঠাক জানা থাকে আর কি। এই জন্য সঠিক দিক নির্দেশনা, ঠিকঠাক মতো করে পড়াশোনা করা, গুছিয়ে গুছিয়ে পড়াশোনা করা, এটা আসলে খুবই দরকার, তাহলেই হয়। আপনারা তো সিএসসি ডিপার্টমেন্টের যারা আছেন তারা অনেক ভালো বলতে পারবেন, বাকিরাও বলতে পারার কথা আর কি, যে স্মার্ট ওয়ার্ক অনেক বেশি কাজে দেয় হার্ড ওয়ার্কের থেকে। এই জন্য একটু স্মার্টলি ওয়ার্ক করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আচ্ছা, আর হচ্ছে সামনের দিকে না যাই, এমনি একটু আপনাদেরকে বলে রাখি, দেখেন আপনারা একটু করে পরিশ্রম করা এখন থেকে শুরু করুন, পরিশ্রম করে করে মোটামুটি নিজেকে গুছিয়ে রাখলে দেখবেন সামনে যাচ্ছেন বা ভালো কিছুই হচ্ছে। আর আজকে তেমন কোনো কিছু না বলি, আপনাদেরকে প্রাইভেট স্টুডেন্টের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে আপনাদের যারা বন্ধুবান্ধব বা যারা রয়েছে আপনাদের পরিচিত, যারা ক্লাসে অংশগ্রহণ করতে চান বা এই বিষয়টা সম্পর্কে আগ্রহী, তাদেরকেও জানাতে পারেন। এই পেজে মূলত লাইভে ক্লাসগুলো হবে, ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রি, আর আপনাদের রেসপন্সের উপর পরবর্তী ক্লাসগুলো নির্ভর করবে 2 মাসের পরে আমরা কতটুকু কন্টিনিউ করব। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব, আপনাদের কোনো অভিমত, কোনো সাজেশন দেওয়া থাকলে অবশ্যই আমাদেরকে দেবেন। আর কেমিস্ট্রি বই নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে খুব বেশি তাড়াহুড়া করার দরকার নাই, মোটামুটি একটা নোট খাতা রেডি করে ফেলেন,
আর ভালো করে পড়াশোনা করেন, আমাদের সাথে থাকেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।